This call is now being recorded. This call is now taking notes. আচ্ছা, লাস্ট ক্লাস আপনাদের যতটা পর্যন্ত হয়েছিল জেনেটিক্স চলছিল আমাদের। তো তার পরবর্তী টপিকটা বলেছিলাম যে আজকে সেই পার্টটা থেকেই আমরা কন্টিনিউ করব। তো লাস্ট ক্লাস যতটা শেষ করেছিলাম তার পরবর্তী টপিক থেকে শুরু করছি। আজকে প্রথমেই যে তিনটে টপিককে নিয়ে আমরা আলোচনা করব তার একটা হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স, একটা হচ্ছে কো ডমিনেন্স এবং আরেকটা হচ্ছে আমাদের মাল্টিপল অ্যালিলিজম। তো ইনকমপ্লিট ডমিনেন্স, কো ডমিনেন্স এবং মাল্টিপল অ্যালিলিজম বলতে আমরা কি বুঝি? ধরুন আমি বলছি যে ইনকমপ্লিট ডমিনেন্সকে নিয়ে সবার প্রথম আমরা ডিসকাস করছি। দেখা যাচ্ছে যে একটা লাল ফুলকে নেওয়া হয়েছিল, ঠিক আছে, রেড ফ্লাওয়ার, এবং উল্টো দিকে নেওয়া হচ্ছে একটা হোয়াইট ফ্লাওয়ার। এই দুটো ফ্লাওয়ারের গাছের মধ্যে যখন ক্রস করা হচ্ছে দেখা যাচ্ছে যে নতুন ফুলটা তৈরি হচ্ছে সেখানে না রেড কালারটা আসছে না আমার হোয়াইট কালারটা আসছে। এই দুটোর মধ্যে কোনোটাই না এসে দুজনের মাঝামাঝি একটা কালার আসছে। কি কালার আসছে? না পিঙ্ক কালার আসছে। পিঙ্ক কালারটা কি? পিঙ্ক কালার হচ্ছে যে না রেড কালারের জন্য দায়ী জিনটা নিজের সম্পূর্ণ ক্যারেক্টার প্রকাশ করতে পেরেছে, আর নাই হোয়াইট কালারের জন্য দায়ী যে জিন সে সম্পূর্ণভাবে নিজের ক্যারেক্টারকে প্রকাশ করতে পেরেছে। অর্থাৎ দুজনের কেউই কমপ্লিট ভাবে নিজের ক্যারেক্টারকে প্রকাশ করতে পারেনি। ফলে কি হয়েছে? দুজনেই অসম্পূর্ণভাবে নিজেদেরকে প্রকাশ করেছে। সেই জন্য এই ঘটনাটাকে আমরা বাংলায় বলে থাকি অসম্পূর্ণ প্রকটতা এবং ইংলিশে এটাকে আমরা বলে থাকি ইনকমপ্লিট ডমিনেন্স। এই হচ্ছে আমাদের ইনকমপ্লিট ডমিনেন্সের কনসেপ্ট। এবার ইনকমপ্লিট ডমিনেন্সের পরেই নেক্সট আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে সহপ্রকটতা, বা যেটাকে আমরা বলবো হচ্ছে কোডমিন্যান্স। তো এই সহপ্রকটতা বা কোডমিন্যান্স জিনিসটা কি? না সহপ্রকটতা বা কোডমিন্যান্স হচ্ছে ইনকমপ্লিটে দেখেছি কি কেউই নিজের ক্যারেক্টারকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারেনি, মানে কেউই ডমিন্যান্ট হতে পারেনি। কিন্তু কোডমিন্যান্সের ক্ষেত্রে আমরা দেখব যে দুজনেই কি করেছে না নিজের ক্যারেক্টারকে একসঙ্গে প্রকাশ করেছে। কিরকম? আমরা জানি আমাদের 4 রকমের ব্লাড গ্রুপ হয়। আমি প্লাস মাইনাস ভাবে যাচ্ছি না, নরমালি আমরা 4 রকমের ব্লাড গ্রুপ আমাদের দেখতে পাই। কি কি? এ, বি, এ বি এবং আরেকটা হচ্ছে ও। তাহলে এদের মধ্যে যারা এ ব্লাড গ্রুপ, সেই এ ব্লাড গ্রুপ কথাটার অর্থ কি? না তাদের রক্তে কি থাকছে? এ অ্যান্টিজেন থাকছে। যেটা বি ব্লাড গ্রুপ তাদের ক্ষেত্রে কি থাকছে? বি অ্যান্টিজেন থাকছে। যেটা ও ব্লাড গ্রুপ তার ক্ষেত্রে না এ অ্যান্টিজেন থাকে না বি অ্যান্টিজেন থাকে, কোনো অ্যান্টিজেনই থাকে না। আর যেটা আমাদের এবি ব্লাড গ্রুপ, সেই এবি ব্লাড গ্রুপের মধ্যে এ আর বি দুটো অ্যান্টিজেনকেই আমরা একসঙ্গে দেখতে পাই। তাহলে আপনারা এই পার্টিকুলার এবি ব্লাড গ্রুপটাকে নিয়ে ভাবুন। এই এবি ব্লাড গ্রুপটা যে সমস্ত ব্যক্তির ক্ষেত্রে দেখা যাচ্ছে তার রক্তে এ অ্যান্টিজেনের জন্য দায়ী যে জিন সেও নিজের ক্যারেক্টারকে সম্পূর্ণভাবে প্রকাশ করেছে। উল্টো দিকে বি অ্যান্টিজেনের জন্য দায়ী যে জিন রয়েছে সেই জিনটাও কিন্তু নিজের ক্যারেক্টারকে সম্পূর্ণভাবে প্রকাশ করেছে। অর্থাৎ এ আর বি দুটো জিনই নিজের ক্যারেক্টারকে সম্পূর্ণভাবে প্রকাশ করছে এই এবি ব্লাড গ্রুপের মানুষদের মধ্যে। যেহেতু দুটো জিনই সম্পূর্ণভাবে নিজের ক্যারেক্টারকে প্রকাশ করতে পেরেছে, অর্থাৎ দুজনেই একসঙ্গে প্রকট বা দুজনেই ডমিন্যান্ট, সেই জন্য এই ঘটনাটাকে আমরা বলে থাকি সহপ্রকটতা বা কোডমিন্যান্স। অর্থাৎ যখন আমরা দেখতে পাবো কোনো একটা ক্যারেক্টারের ক্ষেত্রে দুটো জিনের মধ্যে কেউই সম্পূর্ণভাবে প্রকট হতে পারছে না, একজন
নিজেকে হাফ প্রকাশ করছে, অন্যজনা হাফ প্রকাশ করছে, সেটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স। আর উল্টো দিকে যখন দেখা যাবে যে দুজনেই নিজের ক্যারেক্টারকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে সক্ষম হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি কি সহ প্রকটতা বা কো ডমিনেন্স। এই দুটো বিষয় ছাড়া আরো একটা বিষয়ের নাম আমি একটু আগে বলেছি, যেটাকে আমরা বলে থাকি মাল্টিপল অ্যালিলিজম। কি বললাম? এই জিনিসটাকে আমরা বলছি মাল্টিপল অ্যালিলিজম। এই মাল্টিপল অ্যালিলিজম জিনিসটা কি না, আমি গতকালই বলেছিলাম যে ধরুন আমাদের হাইটের জন্য দায়ী জিন, সেখানে দুটো ফর্ম বা দুটো অ্যালিল থাকে। কি কি? একটা অ্যালিল আমাদের লম্বা হওয়ার জন্য দায়ী থাকতে পারে এবং আরেকটা অ্যালিল আমাদের বেঁচে হওয়ার জন্য দায়ী থাকতে পারে। তার মানে হাইটকে কন্ট্রোল করছে যে জিন, সেই জিনের দুটো ফর্ম বা দুটো মর্ফ রয়েছে, একটা লম্বা হওয়ার জন্য দায়ী এবং আরেকটা কি না বেঁচে হওয়ার জন্য দায়ী। কিন্তু কিছু কিছু ক্যারেক্টার রয়েছে যাদের ক্ষেত্রে আমাদের একটা জিনের দুটো অ্যালিলের পরিবর্তে অনেকগুলো অ্যালিল মিলে সেই ক্যারেক্টারটাকে কন্ট্রোল করে। যখন আমরা এরকম দেখব যে কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টারকে দুইয়ের বেশি অ্যালিল মিলে একসঙ্গে কন্ট্রোল করছে, তখন সেই ঘটনাটাকেই আমরা বলবো মাল্টিপল অ্যালিলিজম। যেরকম মাল্টিপল অ্যালিলিজমের উদাহরণ কি না, হিউম্যান যে ব্লাড গ্রুপ আছে সেই ব্লাড গ্রুপটা হচ্ছে কি মাল্টিপল অ্যালিলিজমের উদাহরণ। কেন? একটা জিন রয়েছে যে এ ব্লাড গ্রুপ হওয়ার জন্য দায়ী, একটা জিন রয়েছে যে বি ব্লাড গ্রুপ হওয়ার জন্য দায়ী, আবার একটা জিন তো এমনও রয়েছে যেখানে এ আর বি কোনোটাই কাজ করছে না, অর্থাৎ ও ব্লাড গ্রুপ হওয়ার জন্য দায়ী থাকছে। যেহেতু একটাই ক্যারেক্টারকে দুয়ের বেশি অ্যালিল মিলে একসঙ্গে কন্ট্রোল করছে, তাই এই ঘটনাটাকে আমরা কি বলছি না মাল্টিপল অ্যালিলিজম বলছি। কি বললাম? ঘটনাটাকে মাল্টিপল অ্যালিলিজম বললাম। ঠিক আছে? এই হলো আমাদের তিনটে কনসেপ্ট, ইনকমপ্লিট ডমিনেন্স, কো ডমিনেন্স এবং হচ্ছে মাল্টিপল অ্যালিলিজম। এবার আমাদেরকে নেক্সট কি কনসেপ্ট দেখতে হবে না, নেক্সট আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে মেন্ডেল, সে মেন্ডেল দুটো এক্সপেরিমেন্ট করেছিলেন। ঠিক আছে? কি কি? একটা ছিল এক সংকরায়ন বা আমরা বলতে পারি হাইব্রিডাইজেশন, যেটা মনো হাইব্রিড ক্রস আমরা বলি, এক সংকর পরীক্ষা, এবং আরেকটা হচ্ছে দ্বিসংকর পরীক্ষা বা ডাই হাইব্রিড ক্রস। তা ক্রস আর হাইব্রিড এই দুটো টার্মকে বুঝতে গেলে তার আগে আমাদেরকে বুঝতে হবে যে ক্রস এবং হাইব্রিডাইজেশনের মধ্যে ডিফারেন্স কোন জায়গায়। ধরুন একটা মেল বডি রয়েছে এবং তার সঙ্গে রয়েছে হচ্ছে আরেকটা ফিমেল বডি। কি বললাম? একটা রয়েছে হচ্ছে আমাদের মেল বডি এবং আরেকটা রয়েছে হচ্ছে আমাদের ফিমেল বডি। ঠিক আছে? তো সেই মেল আর ফিমেলের মধ্যে যদি আমি মিলন ঘটাই, সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে ক্রস। তাহলে ডিফারেন্ট সেক্সের মধ্যে যখন আমি মিলন ঘটাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ক্রস। কিন্তু এটাই ধরুন আমি দেখছি যে যে মেল রয়েছে তার একরকম ক্যারেক্টার, আমি ধরছি ক্যারেক্টার 1, এবং যে ফিমেল রয়েছে তার ধরুন আরেক রকম ক্যারেক্টার, মানে হচ্ছে ক্যারেক্টার 2। অর্থাৎ মেল এবং ফিমেলই থাকলো, কিন্তু যখন দুটো ভিন্ন ক্যারেক্টারের মধ্যে আমি ক্রস করছি, তখন সেই ঘটনাটাকে আমরা বলছি হচ্ছে হাইব্রিডাইজেশন। ঠিক আছে? সেটাকে আমরা কি বললাম না হাইব্রিডাইজেশন বলছি। তার মানে ক্রস হচ্ছে দুটো আলাদা সেক্সের মধ্যে মিলন, কিন্তু হাইব্রিডাইজেশন হচ্ছে দুটো আলাদা সেক্সের এবং আলাদা দুটো ক্যারেক্টারের মধ্যে যখন আমরা মিলন ঘটাই, তখন সেই প্রসিডিউরটাকে আমরা কি বলছি না হাইব্রিডাইজেশন বলছি। এবার এখান থেকে আরো দুটো টার্ম আমি গতকালকে আপনাদেরকে বলছিলাম, একটা হচ্ছে হয়ে থাকে আমাদের মিউলেটো, বলতে আমরা কি বুঝি এই মিউলেটো, এবং আরেকটা সেকেন্ড টার্ম হয়ে থাকে যেটাকে আমরা বলে থাকি হাইব্রিড ভিগার। কি বললাম? একটা হচ্ছে আমাদের মিউলেটো এবং সেকেন্ড যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে হাইব্রিড ভিগার। তো এই মিউলেটো আর হাইব্রিড ভিগারের মধ্যে ডিফারেন্স কোথায়? ধরুন একজন কৃষ্ণাঙ্গ পুরুষ অর্থাৎ ব্ল্যাক ম্যান, তার সঙ্গে একজন শ্বেতাঙ্গ মহিলা অর্থাৎ হোয়াইট ওম্যান, তাদের দুজনের মধ্যে আমি কি করছি না হাইব্রিডাইজেশন ঘটাচ্ছি বা ক্রস করছি। এবং যদি দেখা যায় এদের থেকে বিভিন্ন রকমের অফস্প্রিংস তৈরি হতে পারে,
হতে পারে যে যে অফস্প্রিং এলো তার বডির রংটা ফর্সাই হচ্ছে অর্থাৎ হোয়াইটিশ, আবার হতে পারে তার বডির কালারটা ব্ল্যাকই হচ্ছে, আবার কখনো এটাও হতে পারে যে বডির কালারটা ব্ল্যাক এবং হোয়াইটের মাঝামাঝি হচ্ছে। তো যখন এই বডির রংটা দুটো কালারের মাঝামাঝি হবে তখন সেই অফস্প্রিংটাকে আমরা কি বলবো না সেই বাচ্চাটাকে আমরা বলছি হচ্ছে মিউলেটো। তার মানে কৃষ্ণাঙ্গ পুরুষ এবং শ্বেতাঙ্গ মহিলা যে সন্তান, সেই সন্তানের দেহের বর্ণ যদি দুজনের মাঝামাঝি হয়ে থাকে তখন সেই সন্তানকে সেই অফস্প্রিংকে আমরা কি বলে থাকি না মিউলেটো বলে থাকি। উল্টো দিকে হাইব্রিড ভিগার জিনিসটা কি না হাইব্রিড ভিগার কথাটার মানে হচ্ছে যে ধরুন বাবা মা দুজনের মধ্যে আমি ক্রস করলাম এবং ক্রস করে এমন একজন সন্তানকে আমরা পেলাম যার ক্যারেক্টার বাবা মায়ের ক্যারেক্টারের থেকে বেশি উন্নত, ঠিক আছে? তার মানে যারা পেরেন্ট প্রজেনি ছিল সেই পেরেন্ট প্রজেনিকে ক্রস করে আমি যে অফস্প্রিং বা F1 পাচ্ছি বা এফ পাচ্ছি অর্থাৎ যে অফস্প্রিংস পাচ্ছি বাচ্চাদেরকে পাচ্ছি তার বডির মধ্যেকার যে সমস্ত ক্যারেক্টার সেটা বাবা মা দুজনের থেকেই কি না অনেক বেশি পরিমাণ উন্নত, তখন সেই বাচ্চাটাকে আমরা কি বলবো না হাইব্রিড ভিগার বলবো। অর্থাৎ কৃষ্ণাঙ্গ পুরুষ আর শ্বেতাঙ্গ মহিলার যে সন্তান তার দেহের বর্ণ দুজনের মাঝামাঝি হলে সেটা মিউলেটো, এবং অফস্প্রিংস এর ক্যারেক্টার যদি পেরেন্ট প্রজেনির থেকে বেশি উন্নত হয় তখন সেই অফস্প্রিংকে আমরা কি বলবো না হাইব্রিড ভিগার বলবো। তাহলে ক্রস এবং হাইব্রিডাইজেশনের মধ্যে আমরা ডিফারেন্স বুঝেছি, সেই সঙ্গে সঙ্গে আমরা মিউলেটো এবং হাইব্রিড ভিগার কি জিনিস সেটাও ভালোভাবে দেখলাম। এবার আমাদের নেক্সট যে আলোচনার বিষয় সেই আলোচনার বিষয়টার মধ্যে কি আসবে না আমাদের নেক্সট আলোচনার বিষয়ের মধ্যে চলে আসবে হচ্ছে যে এই মেন্ডেলের সেই মনোহাইব্রিড ক্রস এবং মেন্ডেলের হচ্ছে সেই ডাইহাইব্রিড ক্রস। তো মনোহাইব্রিড ক্রস মানে কি যখন স্ক্রিনটা দেখা যাচ্ছে না, কি বলছেন স্ক্রিনটা দেখা যাচ্ছে না। এতক্ষণ দেখতে পাচ্ছিলেন? ওটাই বুঝতে পারছি না, মাঝে মাঝে আসছে মাঝে মাঝে চলে যাচ্ছে, ওটাই বুঝতে পারছি না আমার সমস্যা নাকি সবার হচ্ছে এটা। বাকিদেরও কি হচ্ছে সমস্যা? হ্যালো, হ্যাঁ সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে হ্যাঁ সমস্যা হচ্ছে। শেয়ার করা যাচ্ছে কথা মাঝে মাঝে কেটে আসছে, তো কেউ বলছে না বলে বুঝতে পারছি না। আচ্ছা কি বলুন তো নেটওয়ার্কের কি বৃষ্টি বাদলের জন্য সমস্যা নাকি? হতে পারে নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ হ্যাঁ হতে পারে নেটওয়ার্কের সমস্যা হতে পারে। আচ্ছা এখন ঠিক আছে, এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন, ভয়েস শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাম, স্ক্রিন দেখতে পাচ্ছি এখন। আচ্ছা ভয়েস কেটে আসছে না তো এই মুহূর্তে? না ম্যাম, ঠিক আছে এখন। ঠিক আছে, তাহলে কি যেটা বলেছি সেটাকে একবার রিপিট করে দেবো? না ম্যাম, ওটা শুনতে পেয়েছি, মানে স্ক্রিনটা দেখতে পাচ্ছিলাম না, বুঝতে পেরেছি। আচ্ছা 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 ঠিক আছে বেশ। তাহলে এবার আমরা আসছি কি না মেন্ডেলের দুটো যে এক্সপেরিমেন্ট, একটা হচ্ছে আমাদের এক সংকর জনন বা যেটাকে আমরা বলছি হচ্ছে মনো হাইব্রিড ক্রস, এবং একটু পরে আমরা দেখব হচ্ছে দ্বিসংকর জনন বা যেটাকে আমরা বলবো হচ্ছে ডাই হাইব্রিড ক্রস। তো এই মনো হাইব্রিড ক্রস এবং ডাই হাইব্রিড ক্রসের মধ্যে আমরা কি দেখছি মনে রাখবেন, মনো হাইব্রিড ক্রস মানে হচ্ছে যখন এক জোড়া ক্যারেক্টারের মধ্যে পার্থক্য আসবে অর্থাৎ ওয়ান পেয়ার অফ ক্যারেক্টারিস্টিক্স এর যখন ডিফারেন্স থাকবে তখন যে ক্রসটা আমরা করি সেটা হচ্ছে মনোহাইব্রিড ক্রস, আর সেটাই যখন দুটো ক্যারেক্টারকে নিয়ে আমরা করব সেটাই হয়ে যাবে আমাদের ডাইহাইব্রিড ক্রস। তো মনোহাইব্রিড ক্রসের জন্য মেন্ডেল কি করেছিলেন না একটা বিশুদ্ধ লম্বা মটর গাছ নিয়েছিলেন। কি বললাম? একটা বিশুদ্ধ লম্বা মটর গাছ নিয়েছিলেন, বিশুদ্ধ লম্বা মটর গাছ অর্থাৎ পিওর টল, ঠিক আছে? পিওর টল। সেই পিওর টলের মধ্যে যে অ্যালিল গুলো আমাদের লম্বা হওয়ার জন্য দায়ী সেই অ্যালিল গুলো হচ্ছে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। এবং কেন আমরা দুটো লিখেছি? কারণ আমরা জানি একটা ক্যারেক্টারের জন্য দুটো অ্যালিল দায়ী থাকে। এবং আরেকদিকে নিয়েছিলেন উনি বিশুদ্ধ বেটে মটর গাছ অর্থাৎ পিওর ডোয়ার্ফ। পিওর ডোয়ার্ফ যে প্ল্যান্ট সেই পিওর ডোয়ার্ফ প্ল্যান্টকে উনি নিয়েছিলেন, এবং এই ডোয়ার্ফ প্ল্যান্ট যে তার যে অ্যালিল গুলো সেই অ্যালিল গুলোকে আমরা রিপ্রেজেন্ট করে থাকি কি দিয়ে না দুটো
স্মল টি দিয়ে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করি। তাহলে পিওর টলের ক্ষেত্রে হচ্ছে দুটো ক্যাপিটাল টি, এবং যেটা পিওর ডোয়ার্ফ তার ক্ষেত্রে আমরা কি করছি না দুটো স্মল টি কে নিচ্ছি। এবার কি করা হচ্ছে, দেখা যাচ্ছে এই যে অ্যালিল গুলো এরা প্রথমে পরস্পরের থেকে আলাদা হয়ে যায়। তো আলাদা হলে কি হবে, এর দুটো ক্যাপিটাল টি আলাদা হয়ে গেল, আর এর ক্ষেত্রেও কি হচ্ছে না দুটো কি হচ্ছে না স্মল টি যে রয়েছে সেই স্মল টি গুলো কি হচ্ছে না পরস্পর আলাদা হয়ে যাচ্ছে, তাই তো? এবার যদি আমি বলি যে প্রথম টাইপ থেকে, তাহলে কি বুঝতে পারছেন না প্রথম টাইপ থেকে আমার এসছে একই ধরনের অ্যালিল, দুটোই ক্যাপিটাল টি, সেজন্য আমি একবারই লিখলাম ক্যাপিটাল টি। এবং যেটা আমাদের পুরো পিওর ডোয়ার্ফ সেখান থেকে আমাদের এক ধরনের অ্যালিলই আসছে যেটা হচ্ছে স্মল টি, তাই আমরা লিখলাম কি স্মল টি। তাহলে এদের দুজনের মধ্যে যদি আমি ক্রস করি কি হবে না এর ক্ষেত্রে এক ধরনের অ্যালিলি রয়েছে ক্যাপিটাল টি, এবং এর ক্ষেত্রেও এক ধরনের অ্যালিলি রয়েছে যেটা হচ্ছে স্মল টি। তাহলে এই ক্যাপিটাল টি এবং স্মল টি যদি এক জায়গায় মিশে যায় তাহলে আমরা প্রথম প্রজেনিতে যে অফস্প্রিংস গুলো পাবো তাদের এই জেনেটিক কনফিগারেশন কি হবে না ক্যাপিটাল টি স্মল টি হবে। ঠিক আছে, আমি আবারও বলছি, পিওর টল যে গাছ রয়েছে তার মধ্যেকার আমরা যে অ্যালিল সেটা দেখছি দুটোই ক্যাপিটাল টি আছে যেটা টল হওয়ার জন্য দায়ী, আর যেটা আমাদের পিওর ডোয়ার্ফ প্ল্যান্ট রয়েছে তার ক্ষেত্রে দুটোই রয়েছে হচ্ছে স্মল টি। কেন? কারণ এটা হচ্ছে পুরোপুরি পিওর ডোয়ার্ফ, ঠিক আছে, যেটা ডোয়ার্ফ হওয়ার জন্য দায়ী অ্যালিল। তাহলে প্রথমটা থেকে আমরা এক ধরনের অ্যালিল পাচ্ছি ক্যাপিটাল টি, এবং দ্বিতীয়টা থেকে আমরা এক ধরনের অ্যালিল পাচ্ছি যেটা হচ্ছে স্মল টি। এই ক্যাপিটাল টি এবং স্মল টি যখন মিশে যাচ্ছে তখন যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। এই যে ক্যাপিটাল টি স্মল টি তৈরি হলো সেটা হচ্ছে আমাদের F1 প্রোজেনি, অর্থাৎ প্রথম জেনারেশনে আমরা এদেরকে পেলাম। ঠিক আছে, এবার এখান থেকে মেন্ডেল একটা সূত্র দিয়েছিলেন কি না ল অফ ডমিন্যান্স। এখান থেকে কি ল আসলো না এখান থেকে উনি ল দিলেন ল অফ ডমিন্যান্স। ল অফ ডমিন্যান্স কি জিনিস না একটু যদি আপনারা খেয়াল করেন দেখতে পাচ্ছেন আশা করি যে প্রথম প্রজেনিতে এই যে ক্যাপিটাল টি স্মল টি তৈরি হয়েছে এটা সাধারণত ক্যারেক্টার কি দেখায় সংকর লম্বা, অর্থাৎ হাইব্রিড টল পাই আমরা। হাইব্রিড টল কেন বলছি, পিওর টল বলতাম যদি দুটোই ক্যাপিটাল টি থাকতো, কিন্তু যেহেতু একটা ক্যাপিটাল টি এর সাথে আরেকটা স্মল টি মিশে আছে সেই জন্য এটাকে আমরা কি বলছি হাইব্রিড টল বলছি। এবার কেন এটা টলই হলো, ক্যাপিটাল টি তো লম্বা হওয়ার জন্য দায়ী, স্মল টি তো বেটে হওয়ার জন্য দায়ী, তাহলে বেটে জিনটা কেন নিজের ক্যারেক্টারকে প্রকাশ করতে পারলো না? তো এই প্রশ্নটা করতে গিয়ে মেন্ডেল দেখছেন যে যখন পরস্পরের বিপরীত ধর্মী দুটো অ্যালিল এক জায়গায় আসে, কি বললাম পরস্পরের বিপরীত ধর্মী দুটো অ্যালিল যখন এক জায়গায় আসে তখন একটা অ্যালিল নিজের ক্যারেক্টারকে বাইরে প্রকাশ করতে পারে। কি বললাম পরস্পরের বিপরীত ধর্মী দুটো অ্যালিল যদি এক জায়গায় আসে তখন একটা অ্যালিল নিজের ক্যারেক্টারকে প্রকাশ করতে পারে, আরেকটা অ্যালিল কিন্তু নিজের ক্যারেক্টারকে প্রকাশ করতে পারে না। যে অ্যালিলটা নিজের ক্যারেক্টারকে প্রকাশ করতে পারছে সে হচ্ছে ডমিন্যান্ট অ্যালিল, এবং যে অ্যালিলটা নিজের ক্যারেক্টারকে প্রকাশ করতে পারছে না সে হচ্ছে রিসেসিভ অ্যালিল। কি বললাম যে অ্যালিল নিজের ক্যারেক্টারকে প্রকাশ করতে পারলো সে হচ্ছে ডমিন্যান্ট অ্যালিল, এবং যে নিজের ক্যারেক্টারকে প্রকাশ করতে পারছে না তাকে আমরা কি বলছি না রিসেসিভ অ্যালিল বলছি। তো ডমিন্যান্ট অ্যালিল নিজের ক্যারেক্টারকে প্রকাশ করেছে, রিসেসিভ পারেনি। এখানে ক্যাপিটাল টি অ্যালিলটা হচ্ছে ডমিন্যান্ট অ্যালিল, সেই জন্য ও নিজের টল ক্যারেক্টারটাকে প্রকাশ করতে পেরেছে, আর স্মল টি যেটা রয়েছে সেটা হচ্ছে রিসেসিভ অ্যালিল, সেই জন্য সে নিজের ক্যারেক্টারকে বাইরে প্রকাশ করতে পারেনি। এটাই হচ্ছে ল অফ ডমিন্যান্স, যেখানে মেন্ডেল বললেন যে পরস্পরের বিপরীতধর্মী দুটো অ্যালিল যদি এক জায়গায় থাকে তাহলে একটা অ্যালিল নিজের ক্যারেক্টারকে বাইরে প্রকাশ করতে পারে, যে পারবে সে ডমিন্যান্ট অ্যালিল, আর যে অ্যালিলটা নিজের ক্যারেক্টারকে বাইরে প্রকাশ করতে পারছে না সে হচ্ছে রিসেসিভ অ্যালিল। এখান থেকে প্রথম ল আমরা বুঝে গেলাম। এবার এই যে প্রথম প্রজেনিতে আমরা ক্যাপিটাল টি স্মল টি পেয়েছি, এবার আমাদের কাজ হবে এই প্রথম প্রজেনির যে অফস্প্রিংস গুলো রয়েছে সেই ফার্স্ট প্রজেনির অফস্প্রিংস গুলোকে নিয়ে।
ফার্স্ট প্রোজেনিতে কি পেয়েছি, ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এরকম তো আর আমরা একটা গাছ পাইনি, এরকম অসংখ্য গাছ আমরা পেয়েছি। যে গাছগুলো হচ্ছে কি, মানে বলতে পারি আমরা ভালোবাসা যদি বলি, এরা হচ্ছে একে অপরের ভাই বোন গাছ। তো আমরা এবার কি করব, এই যে ভাই বোন গাছগুলোকে পেলাম, এরকম দুটো ভাই বোন গাছকে নিয়ে তাদের মধ্যে ক্রস করব। অর্থাৎ ফার্স্ট প্রোজেনিতে এই যে ক্যাপিটাল টি স্মল টি পেলাম, এইরকম দুটো ক্যাপিটাল টি স্মল টি গাছকে নিয়ে আমরা ক্রস করব। তাহলে এখান থেকে যে দুটো অ্যালিল বেরোচ্ছে, সেই দুটো অ্যালিল কি কি, একটা হচ্ছে ক্যাপিটাল টি আর একটা হচ্ছে স্মল টি। আর এখান থেকেও দুটো অ্যালিল বেরোচ্ছে, একটা হচ্ছে ক্যাপিটাল টি, একটা হচ্ছে স্মল টি। এবার তাহলে যদি আমি চেকার বোর্ডের আকারে জিনিসটাকে দেখাতে যাই, তাহলে জিনিসটা কেমন দেখতে হবে না, চেকার বোর্ডে যদি আমি রিপ্রেজেন্ট করি, কি দেখতে পাচ্ছি না, একজনের যে অ্যালিল তাদেরকে আমি লিখছি মাথার দিকে, এবং আরেকজনের যে অ্যালিল তাদেরকে আমরা লিখলাম হচ্ছে পাশের দিকে। এবার কোনাকুনি গুণ করব, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা একটা সাইন দিই, ওপরের দিকে দিই হচ্ছে এরকম একটা অ্যারো, আর নিচের দিকে এরকম একটা আয়নার মতন সাইন দিই। মনে রাখবেন এই যে অ্যারোটা দেওয়া হচ্ছে, এটা দিয়ে আমরা বোঝাই হচ্ছে মেলকে, এবং নিচে এই যে আয়নার মতন সাইনটা আমরা দিলাম, এটা দিয়ে আমরা বুঝি হচ্ছে ফিমেলকে, ঠিক আছে। তো এই মেল আর ফিমেল কে বোঝানোর জন্য আমরা এই সিম্বলটা দিয়ে দিই। এবার আমরা কোনাকুনি গুণ করতে শুরু করি, এই ক্যাপিটাল টি দিয়ে এই ক্যাপিটাল টি কে গুণ করছি, তার মানে আমরা কি পাচ্ছি, দুটোই পাচ্ছি ক্যাপিটাল টি। এবার এই ক্যাপিটাল টি দিয়ে এই স্মল টিটাকে গুণ করব, গুণ করলে আমরা কি পাচ্ছি না, ক্যাপিটাল টি স্মল টি পাচ্ছি। এবার এই স্মল টি দিয়ে উপরের ক্যাপিটাল টিকে গুণ করছি, ফলে এখানেও কি পাচ্ছি, ক্যাপিটাল টি স্মল টি। এবং এই স্মল টি দিয়ে এই স্মল টিটাকে গুণ করছি, যার ফলে আমরা কি পাচ্ছি না, স্মল টি স্মল টি। তাহলে কি কি পেলাম, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, আবারও হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, এবং শেষে আমরা পাচ্ছি হচ্ছে স্মল টি স্মল টি, ঠিক আছে। এই বিষয়গুলোকে আমরা পেলাম। তাহলে এই জিনিসটা থেকে আমরা কি বুঝতে পারছি, যে ক্যাপিটাল টি রয়েছে সেও লম্বা, যে ক্যাপিটাল টি স্মল টি আছে সেখানেও তো ক্যাপিটাল টি জিনটাই বা অ্যালিলটাই নিজের ক্যারেক্টারকে প্রকাশ করতে পারে, তাই একেও আমরা আপাত দৃষ্টিতে লম্বাই দেখবো। আর এখানেও যে ক্যাপিটাল টি স্মল টি আছে, সেখানেও যেহেতু ক্যাপিটাল টি অ্যালিলটাই নিজের ক্যারেক্টারকে বাইরে প্রকাশ করতে পারে, তাই একেও আমরা আপাত দৃষ্টিতে কিন্তু লম্বাই দেখবো। আমরা তিনটে জিনিসকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে লম্বা, এবং একটা জিনিসকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বেটে। এই যে আমরা 3:1 অনুপাতটা পেলাম, এটাকে আমরা বলে থাকি ফেনোটাইপিক রেশিও। কি বললাম, এটাকে আমরা বলছি ফেনোটাইপিক রেশিও। ফেনোটাইপ মানে কি, অ্যালিলের বাইরের যে প্রকাশ, যে বাহ্যিক প্রকাশ, সেই বাহ্যিক প্রকাশটাকে আমরা বলছি ফেনোটাইপ। এখানে যেহেতু আমরা ভেতরকার জেনেটিক কনফিগারেশন দেখতে যাইনি, বাইরে থেকে যাদেরকে যাদেরকে লম্বা রাখছে তাদেরকে এক জায়গায় রেখেছি, তাই এটাকে আমরা কি বলছি না, ফেনোটাইপিক রেশিও বলছি। এবং সেই ফেনোটাইপিক রেশিওটা আমাদের কত না, 3:1। কিন্তু যদি আমরা এদের ভেতরে ঢুকে স্টাডি করি, তাহলে আমরা কি দেখবো না, ভেতরে গিয়ে যদি দেখি এই যে ক্যাপিটাল টি রয়েছে সেটা কি বিশুদ্ধ লম্বা, যেটা আমাদের ক্যাপিটাল টি স্মল টি রয়েছে দুখানা, এরা কি বিশুদ্ধ লম্বা তো নয়, এরা হচ্ছে সংকর লম্বা বা হাইব্রিড টল। কেন সংকর লম্বা বা হাইব্রিড টল, কারণ তাদেরকে বাইরে থেকে যেহেতু ক্যাপিটাল টি অ্যালিলটা নিজের ক্যারেক্টারকে প্রকাশ করেছে, তাই লাগছে তো লম্বা, কিন্তু অ্যাকচুয়ালি তাদের ভেতরে তো একটা স্মল টি জিনও রয়েছে যে নিজের ক্যারেক্টারকে প্রকাশ করতে পারেনি, সেই জন্য এদেরকে আমরা বলি সংকর লম্বা। তাহলে বিশুদ্ধ লম্বা পাচ্ছি একটা, সংকর লম্বা পাচ্ছি কটা, দুটো। এবং শেষে যে স্মল টি দেখতে পাচ্ছি, এটা কি না, বিশুদ্ধ বেটে। এই বিশুদ্ধ বেটেটাকে আমরা একটাই পাচ্ছি, সেজন্য লিখলাম 1। এই যে 1:2:1 আমরা পেলাম, এটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না, একটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, দুটো হচ্ছে সংকর লম্বা, এবং একটা হচ্ছে বিশুদ্ধ বেটে। তাহলে এক্ষেত্রে তো আমরা জিনের ভেতরে ঢুকে জেনেটিক কনফিগারেশন কি আছে পুরোটাকে নিয়ে একসঙ্গে স্টাডি করেছি, সেই জন্য এই যে রেশিওটা, এইটাকে আমরা বলে থাকি জেনোটাইপিক রেশিও। কি বললাম, এই রেশিওটাকে আমরা বলছি হচ্ছে জেনোটাইপিক রেশিও। তার মানে ফেনোটাইপ মানে হচ্ছে
জিনের বাহ্যিক প্রকাশ, এবং জেনোটাইপ মানে হচ্ছে জিনটার যে অভ্যন্তরীণ সংগঠন রয়েছে সেটাকে আমরা বলছি হচ্ছে জেনোটাইপ। সেই জন্যই আমরা মনোহাইব্রিড ক্রসের ফেনোটাইপিক রেশিওকে লিখি 3:1 এবং জেনোটাইপিক রেশিওকে লিখি 1:2:1। তার মানে মেন্ডেল একটা বিশুদ্ধ লম্বা মটর গাছ নিলেন, যেখান থেকে এক ধরনের অ্যালিলি পেলাম ক্যাপিটাল টি, এবং একটা বিশুদ্ধ বেটে মটর গাছ নিলেন, যেখান থেকে এক ধরনের অ্যালিলি আমরা পেলাম স্মল টি। এবার এই দুটো যখন এক জায়গায় জুড়ে যাচ্ছে তৈরি করছে ক্যাপিটাল টি স্মল টি, কিন্তু তার জেনেটিক কনফিগারেশন যাই হোক না কেন গাছটাকে বাইরে থেকে দেখে লম্বাই মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? কারণ মেন্ডেল তার যে ল অফ ডমিনেন্স সেখানে বলে দিলেন পরস্পরের বিপরীত ধর্মী দুটো অ্যালিল যখন এক জায়গায় থাকে তখন একজন নিজের ক্যারেক্টারকে বাইরে প্রকাশ করে, সে ডমিন্যান্ট অ্যালিল, এবং একজন নিজের ক্যারেক্টারকে বাইরে প্রকাশ করতে পারে না, সে হচ্ছে রিসেসিভ অ্যালিল। এবার যাদেরকে আমরা F1 এ পেয়েছি তাদের সেই দুটো ভাই বোন গাছকে নিয়ে যদি আমি সংকরায়ন করি তাহলে তাদের মধ্যে থেকে দেখতে পাচ্ছি প্রত্যেকের মধ্যে থেকেই ক্যাপিটাল টি এবং স্মল টি অ্যালিল বেরিয়ে আসছে। এদেরকে আমি চেকার বোর্ডে মাথার দিকে একজনের অ্যালিল এবং পাশের দিকের একজনের অ্যালিলকে রেখে যদি কোনাকুনি গুণ করি তাহলে আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি আপাত দৃষ্টিতে তিনটে লম্বা এবং একটা বেটে, সেই জন্য আমরা ফেনোটাইপিক রেশিওকে বলেছি 3:1। কিন্তু অভ্যন্তরীণ সংগঠন যদি দেখি, একটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, দুটো হচ্ছে সংকর লম্বা এবং একটা হচ্ছে বিশুদ্ধ বেটে, সেই জন্য জেনোটাইপিক রেশিওকে আমরা লিখছি 1:2:1। ফেনোটাইপ মানে জিনের বাহ্যিক প্রকাশ এবং জেনোটাইপ মানে হচ্ছে জিনের অভ্যন্তরীণ সংগঠন। এখানে মেন্ডেল আরো একটা ল দিয়েছিলেন, কি না প্রথমটা তো ল অফ ডমিনেন্স গেছিল, তাই তো? এখানে একটু খেয়াল করে দেখুন, ছিল একসাথে ক্যাপিটাল টি স্মল টি জিন, কিন্তু যখন সংকরায়ন হবে তার ঠিক আগে এই ক্যাপিটাল টি এবং স্মল টি জিনটা কি করেছে, বা স্মল টি এবং ক্যাপিটাল টি অ্যালিল দুটো পরস্পরের থেকে আলাদা হয়ে গেছে, অর্থাৎ পরস্পরের থেকে তারা সেগ্রিগেট করে গেছে। যখন আমরা এই রকম ঘটনা দেখতে পাই তখন সেটাকেই আমরা বলছি সেগ্রিগেশন। এটাকেই মেন্ডেল বলছেন যে আমাদের ল অফ সেগ্রিগেশনে। সেই ল অফ সেগ্রিগেশনে মেন্ডেল কি বলছে, যে যখন পরস্পরের বিপরীতধর্মী দুটো অ্যালিল এক জায়গায় থাকবে এবং তারা সংকরায়ন বা হাইব্রিডাইজেশনের মধ্যে পার্টিসিপেট করবে তখন সেই অ্যালিল গুলো কি হয় না পরস্পরের থেকে আলাদা হয়ে যায়, অর্থাৎ সেগ্রিগেট করে যায়। এটাই হচ্ছে আমাদের ল অফ সেগ্রিগেশন। তাহলে মেন্ডেল তার এক সংকর জনন বা মনোহাইব্রিড ক্রস থেকে দুখানা লকে দিতে পেরেছিলেন, একটা হচ্ছে ল অফ ডমিনেন্স এবং সেকেন্ড হচ্ছে আমাদের ল অফ সেগ্রিগেশন। ঠিক আছে, এই যে এতটা পর্যন্ত পার্ট আমি পড়ালাম, এর মধ্যে কোনো জায়গায় কারোর ডাউট আছে নাকি জিজ্ঞেস করতে পারেন, যদি কোনো জায়গায় অসুবিধা থাকে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, কোনো প্রবলেম কারণ নেই? আচ্ছা করি। আচ্ছা বেশ, এবার নেক্সট আমাদের আলোচনার বিষয় কি? আমরা মনোহাইব্রিড ক্রস তো বুঝে গেছি, এবার নেক্সট আমাদের আলোচনার বিষয় হচ্ছে দ্বিসংকর জনন বা ডাইহাইব্রিড ক্রস। সেখানে আমরা কি করব না, সেখানে আমাদেরকে দুখানা করে ক্যারেক্টারের পার্থক্য রয়েছে, এরকম যা গাছের মধ্যে সংকরায়ন করতে হবে। তো এর জন্য মেন্ডেল কি করেছিলেন না, একটা নিয়েছিলেন হচ্ছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, অর্থাৎ একটা মটর বীজ নিচ্ছেন, যেই মটর বীজের বীজগুলো কি হলুদ এবং গোলাকার। হলুদটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে ক্যাপিটাল ওয়াই দিয়ে এবং গোলাকার যেটা আছে সেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে ক্যাপিটাল আর দিয়ে। এবং আগেও বলেছি আমি, একটা ক্যারেক্টারের জন্য দুটো করে অ্যালিল দায়ী থাকে, সেজন্য আমরা লিখেছি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। এবং উল্টো দিকে উনি নিচ্ছেন সবুজ এবং কুঞ্চিত বীজ। এই সবুজ এবং কুঞ্চিত বীজ কি স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর। স্মল ওয়াই দিয়ে আমরা সবুজ বীজকে রিপ্রেজেন্ট করছি এবং স্মল আর দিয়ে আমরা কুঞ্চিত অর্থাৎ রিঙ্কলড যে বীজগুলো রয়েছে সেই বীজগুলোকে ইন্ডিকেট করছি। তাহলে এখান থেকে কি বেরিয়ে আসছে, দুটো যদি ক্যাপিটাল ওয়াই থাকে তার মানে এক ধরনের অ্যালিল পাচ্ছি আমরা ক্যাপিটাল ওয়াই, এবং দুটো যদি ক্যাপিটাল আর থাকে তার মানে আমরা এক ধরনের অ্যালিল পাচ্ছি যেটা হচ্ছে ক্যাপিটাল আর। তার মানে এখান থেকে যে অ্যালিলিক কম্বিনেশনটা বেরিয়ে আসছে
সেটাকে আমরা কি বলছি, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। উল্টো দিকে যদি আমরা এখানটা দেখি, এখান থেকে প্রথম অ্যালিল কি বেরিয়ে আসছে আমার স্মল ওয়াই, এবং তারপরে এখান থেকে কি বেরিয়ে আসছে না স্মল আর। তার মানে এখান থেকে যে আমার অ্যালিলিক কনফিগারেশনটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে স্মল ওয়াই এবং স্মল আর। এবার এদের মধ্যে যদি আমি ক্রস করি তাহলে কি তৈরি হবে না, এর দিক থেকে আসছে ক্যাপিটাল ওয়াই, এর দিক থেকে আসছে হচ্ছে স্মল ওয়াই, এর দিক থেকে আসছে হচ্ছে ক্যাপিটাল আর, এবং এর দিক থেকে আসছে হচ্ছে স্মল আর। তার মানে F1 প্রজেনিতে আমরা কি কি পেলাম না, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। তার মানে প্রথম প্রজেনিতে যারা তৈরি হলো সে সব গাছগুলো কি সেই সেরকম ভাই বোন গাছ। এবার কি করতে হবে, ঠিক আগে মনোহাইব্রিড ক্রসে যেরকম আমরা এই F1 প্রজেনির দুটো গাছের মধ্যে ক্রস করেছিলাম, এবারও আমাদেরকে ঠিক F1 প্রজেনির দুটো গাছের মধ্যে ক্রস করতে হবে। তাহলে F1 প্রজেনির গাছে এক্ষেত্রে আমরা পেয়েছি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এক্ষেত্রেও আমরা পাচ্ছি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এখান থেকে কত রকমের কনফিগারেশন তৈরি হতে পারে দেখো, ক্যাপিটাল ওয়াই একবার ক্যাপিটাল আর এর সঙ্গে যুক্ত হতে পারে, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের পেয়ে যাব কি আমরা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এটা একটা অ্যালিলিক কনস্ট্রাকশন হতে পারে। একবার এই ক্যাপিটাল ওয়াই আমার স্মল আর এর সঙ্গে যুক্ত হতে পারে, অর্থাৎ ক্যাপিটাল ওয়াই স্মল আর। এবার কি হবে, স্মল ওয়াইটা ক্যাপিটাল আর এর সঙ্গে যুক্ত হতে পারে, অর্থাৎ স্মল ওয়াই ক্যাপিটাল আর। এবং আরেক রকম কম্বিনেশন আমাদের হতে পারে স্মল ওয়াই স্মল আর। তার মানে 4 রকমের কম্বিনেশন আমরা এখান থেকে পেলাম, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর এবং স্মল ওয়াই স্মল আর। উল্টো দিকে আমরা যে এটা পাচ্ছি এখান থেকেও এরকম 4 রকমের আমাদের কম্বিনেশন তৈরি হতে পারবে। কি কি কম্বিনেশন না, একটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, একটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল আর, একটা হচ্ছে স্মল ওয়াই ক্যাপিটাল আর, এবং আরেকটা হচ্ছে স্মল ওয়াই স্মল আর। ঠিক আছে, এই 4 ধরনের করে আমরা কম্বিনেশন পেলাম। এইখানটাতে মেন্ডেল আরেকটা সূত্র দিয়েছেন, সেটা হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। কি বললাম, এখানকার ল হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এই ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের মধ্যে মেন্ডেল কি বলছেন না, বলছেন যে যখন অ্যালিল গুলো পরস্পরের থেকে আলাদা হয় তখন তারা যত রকমের কম্বিনেশন সম্ভব সব রকম কম্বিনেশনেই নিজেদের মধ্যে যুক্ত হচ্ছে। অর্থাৎ এই যে এদের মধ্যে যত রকম কম্বিনেশন পসিবল, অর্থাৎ একবার ক্যাপিটাল ওয়াইটা গিয়ে ক্যাপিটাল আর এর সঙ্গে জুড়ছে, একবার ক্যাপিটাল ওয়াই গিয়ে স্মল আর এর সঙ্গে জুড়ছে, একবার স্মল ওয়াই গিয়ে ক্যাপিটাল আর এর সঙ্গে জুড়ছে, আবার একবার স্মল ওয়াই গিয়ে স্মল আর এর সঙ্গে জুড়ছে। এই যত রকমের কম্বিনেশন সম্ভব এই সমস্ত রকম কম্বিনেশনেই এরা পরস্পর যুক্ত হয় এবং সেভাবেই তারা এক প্রজনী থেকে পরবর্তী প্রজনীতে যায়। অর্থাৎ যখন হচ্ছে এক প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে যাচ্ছে তখন অ্যালিল গুলোর নিজেদের মধ্যে সকল প্রকার সমন্বয়ে যুক্ত হচ্ছে এবং সেই সকল প্রকার সমন্বয়ে তারা একটা প্রজনী থেকে তার পরবর্তী প্রজনীতে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের না ডাইহাইব্রিড ক্রস থেকে পাওয়া মেন্ডেলের সূত্র, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এবার আমি তো বলেছিলাম যে F1 প্রজনীতে যে গাছগুলো পাই তাদের মধ্যে আমি ক্রস করি, তাই তো? তার মানে এই যে কম্বিনেশন গুলো আমরা পেলাম সেই কম্বিনেশন গুলোর মধ্যে আমাকে কি করতে হবে না, এবার এই কম্বিনেশন গুলোর মধ্যে আমাকে ক্রস করে দেখতে হবে যে আমরা কত ধরনের রেজাল্ট পাই। এবার আপনাদের সাধারণত রেজাল্ট এগুলো করতে দেয় না, ঠিক আছে, চেকার বোর্ড এগুলো তো আর দেবে না, আপনাদের তো এমসিকিউ হিসেবে আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ফেনোটাইপ আর জেনোটাইপিক রেশিওটা কেন আসে 9:3:3:1 বা জেনোটাইপিক রেশিওটা কেন আসে কি সেটা বোঝার জন্য আমি বিষয়টাকে দেখাচ্ছি। তো আমরা একটা ক্ষেত্রে কি পেয়ে গেছি না ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর এবং আরেকটা পেয়েছি স্মল ওয়াই স্মল আর। উল্টো দিকে এদিকেও তাই পেয়েছি আমরা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর
এবং হচ্ছে স্মল ওয়াই স্মল আর, ঠিক আছে? যে জিনিসগুলো আমরা দেখেছিলাম সেটাকেই আমরা দেখব। এবার আমরা কোনাকুনি গুণ করা শুরু করব। তাহলে এটা দিয়ে যদি এটাকে গুণ করি কি কম্বিনেশন পাচ্ছি আমি? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। তার ঠিক পাশেরটা যদি এটা দিয়ে আমি এটাকে গুণ করি কি পাচ্ছি? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। নরমাল গুণ করে লিখছি। এটা দিয়ে থার্ডটা আমি গুণ করছি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। এবং এটা দিয়ে যদি এটাকে গুণ করি কি পাচ্ছি? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। ঠিক একই রকম সেকেন্ডটাও করছি আমরা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। সেকেন্ড যদি করি ক্যাপিটাল ওয়াই স্মল আর। যদি এটা দিয়ে করি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এবং শেষেরটাকে করলেও ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল আর। পরেরটাতে কি দেখতে পাচ্ছি? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। তারপরেরটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। আমাদের যে থার্ড রয়েছে সেটা হচ্ছে স্মল ওয়াই ক্যাপিটাল আর। এবং লাস্ট রয়েছে হচ্ছে আমাদের স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। লাস্টেরটা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। আবার এটা দিয়ে মাথাটাকে গুণ করছি ক্যাপিটাল ওয়াই স্মল আর। এটা দিয়ে যদি এটাকে গুণ করি স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এবং লাস্ট যদি দুটোকে গুণ করি স্মল ওয়াই স্মল আর স্মল আর। ঠিক আছে? এবার আপনাদের প্রশ্ন হচ্ছে যে এখানে ফেনোটাইপিক রেশিওটা আমার কি হবে এবং জেনোটাইপিক রেশিওটা আমার কি হবে। ফেনোটাইপ মানে কি? একটু আগেই বলেছি এটা বাহ্যিক প্রকাশ, সেটাই হচ্ছে ফেনোটাইপ। তার মানে বাইরে থেকে আমরা কিছু জিনিসকে দেখব হলুদ গোলাকার, কিছু জিনিসকে দেখব পিওর ভাবে সবুজ কুঞ্চিত, আর কারো কারো ক্ষেত্রে অলচার করবে, অর্থাৎ হলুদের সাথে আসবে কুঞ্চিত এবং আরেকটা ক্ষেত্রে আসবে সবুজের সাথে গোলাকার। তো প্রথম আমি দেখছি কার কার ক্ষেত্রে আমরা দেখব যে হলুদ এবং গোলাকার আসছে। তো বাইরে শুধু ক্যারেক্টার দেখবো, ভেতরে কি আছে জানা দরকার নেই। শুধু একটা জিনিস মনে রাখবেন, এখানে ক্যাপিটাল ওয়াই জিনটা হচ্ছে ডমিনেন্ট এবং ক্যাপিটাল আরটা হচ্ছে ডমিনেন্ট, স্মল গুলো হচ্ছে রিসেসিভ। তাহলে এখানেও ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল আর পেয়েছি। তার মানে কি না একটা আমরা পেয়েছি কি না একটা পেয়ে গেছি হচ্ছে হলুদ এবং গোলাকার। পাশেরটাতেও দেখুন একটা ক্যাপিটাল ওয়াই আছে একটা ক্যাপিটাল আর আছে, তার মানে মাঝখানে যাই থাকুক এরাই ডমিনেন্ট হবে। ওভারঅল বাইরে থেকে আমরা বুঝতে পারছি কি না সেটাও হবে হচ্ছে আমাদের হলুদ এবং গোলাকার। থার্ড এটাতেও দেখুন ক্যাপিটাল ওয়াই এবং ক্যাপিটাল আর আছে, তার মানে এটাও হচ্ছে হলুদ গোলাকার। এখানেও ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল আর আছে, তার মানে এটাও হচ্ছে হলুদ গোলাকার। তার মানে প্রথম চারটেই দেখতে পেলাম আমরা হলুদ গোলাকার আমরা দেখতে পাচ্ছি। পরেরটাতেও দেখুন ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল আর আছে, তার মানে এটাও হলুদ গোলাকার। এখানে কিন্তু ক্যাপিটাল ওয়াই স্মল আর আছে, এটা হবে না। পাশেরটাতে দেখুন কি আছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, তার মানে এটাও হচ্ছে হলুদ গোলাকার। এখানে যেহেতু ক্যাপিটাল ওয়াই স্মল আর আছে এটা আসবে না। এখানেও আছে থার্ডে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, তার মানে এটাও হলুদ গোলাকার। পাশেরটাও হচ্ছে হলুদ গোলাকার, তার পাশেরটা হবে না, তার পাশেরটা হবে না। আবার কোথায় হবে? এটার ক্ষেত্রে হবে আমাদের হচ্ছে এটা হচ্ছে না, এটা আমরা করেছি হচ্ছে হ্যাঁ ক্যাপিটাল ওয়াই এবং ক্যাপিটাল আর আছে, তার মানে এটাও হচ্ছে কি আমাদের হলুদ এবং গোলাকার। তার মানে 9টা জিনিসকে আমরা এমন পাচ্ছি যেটাকে বাহ্যিক ভাবে দেখে আমাদের মনে হচ্ছে হলুদ এবং গোলাকার, সেই জন্য রেশিওতে প্রথমেই আমরা লিখি হচ্ছে 9। এবার is-to-3 3 মানে কি? 3 মানে হচ্ছে আপনারা এখান থেকে দেখবেন যে জায়গাগুলোতে হলুদের সাথে সাথে কুঞ্চিত আসছে সেরকম দেখা যাচ্ছে 3টে, এবং যে জায়গাতে সবুজের সাথে সাথে গোলাকার আসছে সেরকম আসছে 3টে, এবং পিওরলি সবুজ এবং কুঞ্চিত আসছে একটা। এটা বাইরে থেকে দেখে মনে হচ্ছে, চাইলে আমি এরকম গুনে গুনে দেখতে পারি কিন্তু লাভ নেই, শুধু বোঝানোটা বুঝিয়ে দিলাম। তার মানে ফেনোটাইপ যদি বাইরে থেকে আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারছি 9টা হচ্ছে আমাদের বাইরে থেকে দেখে হলুদ এবং গোলাকার লাগছে, একটা আমাদের পুরোপুরি বাইরে থেকে দেখে সবুজ এবং কুঞ্চিত লাগছে, আর বাকি যে 6টা রয়েছে তার 3টে হচ্ছে আমাদের হলুদের সাথে সাথে কুঞ্চিত, আর বাকি 3টে হচ্ছে আমাদের সবুজের সাথে সাথে হচ্ছে গোলাকার।
সেই জন্য আমরা বাহ্যিক যে রেশিও, ফেনোটাইপিক যে রেশিও, সেটাকে লিখে থাকি 9:3:3:1। এবার প্রশ্ন হচ্ছে জেনোটাইপিক রেশিও। জেনোটাইপিক রেশিওকে আমরা লিখি 1:2:1:2:1:2:1। মানে সোজা ভাষায় মনে রাখার সুবিধাতে বলতে পারি 12:24:12:12:1। ঠিক আছে, এবার এগুলো কি? এগুলো হচ্ছে এদের ভেতরকার প্রত্যেকটা জেনেটিক কনফিগারেশন, অর্থাৎ একটাই আমরা দেখতে পেয়েছি হচ্ছে বিশুদ্ধ হলুদ এবং গোলাকার, শেষের একটা হচ্ছে বিশুদ্ধ সবুজ এবং কুঞ্চিত, মানে প্রত্যেকটা অর্থাৎ বিশুদ্ধ নাকি সংকর, এই প্রত্যেকটাকে দেখে দেখে পুরো জেনেটিক কনফিগারেশন দেখে দেখে যখন আমরা এদেরকে ক্লাসিফাই করব তখন আমরা পাচ্ছি হচ্ছে জেনোটাইপিক রেশিও। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমাদের ফেনোটাইপ এবং হচ্ছে জেনোটাইপ। আমি জেনোটাইপটা গুনে গুনে আর সময় নষ্ট করলাম না। ঠিক আছে, এবং দ্বিতীয় এই সূত্র থেকে কি ল আমরা পাই সেই লটাকেও আমরা বুঝেছি যে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এই যে আমাদের মনোহাইব্রিড ক্রস এবং ডাইহাইব্রিড ক্রসটা কমপ্লিট হলো, এই পুরো পোরশনটা থেকে যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস করতে পারেন, যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আলাদা করে কি জেনোটাইপিক রেশিওটাকে গুনে গুনে দেখিয়ে দেওয়ার প্রয়োজন আছে? যদি বলেন দেখিয়ে দিই তাহলে কিন্তু বুঝিয়ে দেবো। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরের যে কনসেপ্ট। একটা হচ্ছে কি আমাদের হোমোলোগাস ক্রোমোজোম এবং সেকেন্ড কনসেপ্ট হচ্ছে আমাদের হেটেরোলোগাস ক্রোমোজোম। ঠিক আছে, হোমোলোগাস ক্রোমোজোম আর হেটেরোলোগাস মানে কি? বায়োলজিতে হোমো কথাটার অর্থ হচ্ছে সেম এবং যে হেটেরো কথাটা আমরা পাই সেটার অর্থ হচ্ছে ডিফারেন্ট। অর্থাৎ আমরা গতকাল থেকে দেখি যে ক্রোমোজোমের উপরে আমরা জিনগুলোকে অবস্থান করতে দেখি। তা এই যে ক্রোমোজোম, দুটো ক্রোমোজোম, ধরুন এই হচ্ছে আমি একটা ক্রোমোজোমকে আঁকছি, এই হচ্ছে আমার একটা ক্রোমোজোম এবং তার ঠিক নিচে ধরুন রয়েছে আমার আরেকটা ক্রোমোজোম। এই দুটো ক্রোমোজোমেরই ধরুন এই লোকাসটা মানে হচ্ছে এই পজিশনটাতে, এই লোকেশনটাতে ধরুন ক্যাপিটাল টি জিন আছে, এরও ঠিক এই লোকাসে ক্যাপিটাল টি জিন এবং এর ক্ষেত্রেও এই লোকাসে কি রয়েছে না ক্যাপিটাল টি জিনই রয়েছে। তার মানে দুটো ক্রোমোজোমেরই সেম লোকাসে আমি সেম জিনকে দেখতে পাচ্ছি। এই যে যখন আমরা এরকম দেখব যে দুটো ক্রোমোজোমের সেম লোকাসে সেম ক্যারেক্টারের জিন রয়েছে, তখন তাদেরকে আমরা বলে থাকি এরা হচ্ছে পরস্পরের হোমোলোগাস ক্রোমোজোম। কি বললাম? এদেরকে আমরা বলছি হচ্ছে পরস্পরের হোমোলোগাস ক্রোমোজোম। কিন্তু এটাই ধরুন যদি একটাতে ক্যাপিটাল টি থাকতো এবং আরেকটাতে ধরুন ওইখানে রয়েছে স্মল টি, তার মানে দুটো ক্রোমোজোমের একই লোকাসে আমার একই রকম ক্যারেক্টার বিশিষ্ট অ্যালিল নেই, তখন তাদেরকে আমরা কি বলতাম? তখন তাদেরকে আমরা বলতাম তারা হচ্ছে পরস্পরের হেটেরোলোগাস ক্রোমোজোম। কি বলতাম? তখন হচ্ছে তারা পরস্পরের হেটেরোলোগাস ক্রোমোজোম। এই হচ্ছে আমাদের হোমোলোগাস এবং হেটেরোলোগাস ক্রোমোজোমের কনসেপ্ট। এবার আমরা যে মনোহাইব্রিড ক্রস করেছিলাম সেখান থেকেই বেরিয়ে আসবে দুটো কনসেপ্ট, একটা হচ্ছে আমাদের ব্যাক ক্রস এবং আরেকটা হচ্ছে কি আমাদের টেস্ট ক্রস। তো এই ব্যাক ক্রস এবং টেস্ট ক্রস বলতে আমরা কি বুঝি সেটা দেখব। মেন্ডেল যে এক্সপেরিমেন্টটাকে করছিলেন, যে প্রথম প্রজেনিতে উনি ক্যাপিটাল টি নিয়েছেন এবং আরেকটা নিয়েছেন হচ্ছে স্মল টি, এখান থেকে বেরিয়ে এসেছে ক্যাপিটাল টি এবং এখান থেকে বেরিয়ে এসেছে কি স্মল টি, দুজনের মিলনে তৈরি হয়েছিল কি না ক্যাপিটাল টি স্মল টি। এবার এই যে F1 এ আমার ক্যাপিটাল টি স্মল টি তৈরি হলো, সেই ক্যাপিটাল টি স্মল টি এর সাথে আমি প্রথম প্রজেনির যারা ডমিন্যান্ট অর্থাৎ ক্যাপিটাল টি তাদেরকেও ক্রস করছি, আবার পাশে আমি যারা F1 এ তৈরি হয়েছে ক্যাপিটাল টি স্মল টি তার সাথে যারা রিসেসিভ অর্থাৎ স্মল টি তাদেরকেও কি করছি না আমরা ক্রস করছি। অর্থাৎ F1 প্রজেনির সাথে পূর্ববর্তী প্রজেনি যারা ডমিন্যান্ট এবং যারা রিসেসিভ এদের উভয়েরই যদি আমরা ক্রস করি তখন আমরা সেই প্রসিডিওরটাকে বলি ব্যাক ক্রস। কেন? কারণ ব্যাক প্রজেনির দুটোর সাথেই আমরা ক্রস করছি। তাহলে ব্যাক প্রজেনির দুজনের সাথে ক্রস করলে কি হবে?
না এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা ক্যাপিটাল টি স্মল টি, আর এখান থেকে পাচ্ছি কি দুটোই হচ্ছে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। তাহলে এদেরকে যদি আমি চেকার বোর্ডের মতো করে সাজাই, উপরে হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি আর পাশে হচ্ছে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, কোনাকুনি গুণ করলে এটা হচ্ছে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, এটা গুণ করলে হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, এটা করলেও সেই ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, এবং এটা গুণ করলেও হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। এটা হচ্ছে শুধু ডমিন্যান্টের সাথে আমি করেছি। এবার যদি রিসেসিভটার সাথে করি, অর্থাৎ এখান থেকে আমার দুটো অ্যালিল বেরিয়ে আসছে, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, আর এখান থেকেও আমার দুটো অ্যালিল বেরোচ্ছে, এটাও স্মল টি এটাও স্মল টি। তাহলে একেও যদি চেকার বোর্ড ফরম্যাটে আমি সাজাই, ক্যাপিটাল টি স্মল টি আর এদিকে হচ্ছে স্মল টি স্মল টি, তাহলে কোনাকুনি গুণ করলে কি হবে, ক্যাপিটাল টি স্মল টি, এদিকে হচ্ছে স্মল টি, এদিকে করলেও হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, এবং এটা করলেও হচ্ছে কি হবে আমার না স্মল টি। এই যে আমরা F1 প্রোজেনির সাথে ডমিন্যান্ট এবং হচ্ছে রিসেসিভ দুজনেরই যে ক্রস করলাম, এটা হচ্ছে ব্যাক ক্রস। কিন্তু এটা না করে শুধু যদি আমরা F1 প্রোজেনিতে যারা এসেছে তার সঙ্গে শুধু রিসেসিভটার ক্রস করতাম, অর্থাৎ শুধু এই দিকটার যদি আমরা ক্রস করতাম, তাহলে আমরা যে আনসারটা পাই সেইটাকে আমরা বলতাম হচ্ছে কি টেস্ট ক্রস। তার মানে দুটোকেই যদি আমরা করি, অর্থাৎ দুজনের সাথেই যদি আমরা ক্রস করি, তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে ব্যাক ক্রস। কিন্তু যদি দুজনের সাথে না করে শুধুমাত্র রিসেসিভটার সঙ্গেই আমরা করি, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে টেস্ট ক্রস। তার মানে আমরা বুঝতে পারছি যে টেস্ট ক্রসটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাক ক্রসেরই একটা পার্ট। সেই জন্য আমরা একটা কথা বলে থাকি, অল টেস্ট ক্রস আর ব্যাক ক্রস, সমস্ত টেস্ট ক্রসই হচ্ছে ব্যাক ক্রস, টেস্ট ক্রসটা ব্যাক ক্রসের আন্ডারেই পড়ছে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু অল ব্যাক ক্রস আর নট টেস্ট ক্রস, কেন? ব্যাক ক্রসের যে এদিকের পোরশনটা এটা কিন্তু টেস্ট ক্রসের মধ্যে পড়ে না, সেজন্য আমরা বলছি অল টেস্ট ক্রস আর ব্যাক ক্রস, বাট অল ব্যাক ক্রস আর নট টেস্ট ক্রস। ঠিক আছে, এবার বলুন এই যে পুরো পোরশনটা করলাম, এখান থেকে কোনো জায়গায় কারোর কোথাও ডাউট আছে কিনা? কেউ কিছু বলছেন? আচ্ছা, এবার স্ক্রিন সাউন্ড সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ ঠিক আছে। কোনো প্রশ্ন নেই আশা করি কারো। এবার এই যে আমি বলেছিলাম যে একই সঙ্গে আমরা আরো কনসেপ্ট পড়তে থাকবো, এই চ্যাপ্টারটা আমাদের কন্টিনিউ অনেকটা সময় ধরে চলবে। তো এই যে আমাদের কন্টিনিউ কি হচ্ছে না, একটা জেনারেশনের ক্যারেক্টার পরবর্তী জেনারেশনের ক্ষেত্রে যাচ্ছে, এবং আগের দিনে আমরা মিউটেশন করেছিলাম, যে মিউটেশনের মাধ্যমে জিনের সিকোয়েন্সে হঠাৎ করে কোনো চেঞ্জেস চলে আসছে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা সেল ডিভিশন চ্যাপ্টারের মধ্যেও দেখেছিলাম যে ক্রসিং ওভারের কারণে কি হয় না, মিওসিস কোষ বিভাজনের সময় নতুন জিনের কি করছে না প্রবেশ ঘটছে পরবর্তী জেনারেশনে যাওয়ার সময়। এই সকল কারণে আমরা একটা ঘটনা ঘটতে দেখি, সেই ঘটনাটাকে আমরা কি বলছি না, সেটাকে আমরা বলছি হচ্ছে অভিব্যক্তি, বা যেটাকে আমরা বলছি হচ্ছে এভলিউশন। তো এই যে অভিব্যক্তি বা এভলিউশন, প্রথমে আমাদেরকে জানতে হবে যে অভিব্যক্তি বা এভলিউশন জিনিসটা কি এবং এর কারণ কি। কারণটা অলরেডি আমরা বুঝে গেছি যে মিউটেশন, এই জেনেটিক্যালি একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে ক্যারেক্টারিস্টিক্স যাওয়া, এবং সেই সঙ্গে সঙ্গে হচ্ছে ক্রসিং ওভার, এই সমস্ত কারণেই কি হয় না অভিব্যক্তি বা এভলিউশন হয়। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা অভিব্যক্তির ডেফিনেশনটাতে কি বুঝবো, অভিব্যক্তি জিনিসটা কি? মনে রাখবেন যে অভিব্যক্তি বা এভলিউশন হচ্ছে একটা ধীর এবং ধারাবাহিক প্রসেস, মানে একটা গ্র্যাজুয়াল প্রসেস চলছে। যেই গ্র্যাজুয়াল প্রসেসটাতে কি হচ্ছে না, সরল জীব থেকে আস্তে আস্তে জটিল জীবের উৎপত্তি ঘটছে, অর্থাৎ যে ধীর এবং ধারাবাহিক পদ্ধতিতে সরল জীব থেকে জটিল জীবের উৎপত্তি ঘটে, সেই প্রসেসটাকেই আমরা কি বলছি অভিব্যক্তি বা এভলিউশন বলছি। এবং খুব একটা প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞেস করে যে জৈব অভিব্যক্তি বা যেটাকে আমরা বলে থাকি অর্গানিক এভলিউশন, তো সেই জৈব অভিব্যক্তি বা অর্গানিক এভলিউশন টার্মটাকে প্রথম কে ব্যবহার করেছিলেন? মনে রাখবেন বিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার প্রথম কি করেছিলেন, এই জৈব অভিব্যক্তি বা অর্গানিক এভলিউশন টার্মটাকে সর্বপ্রথম ব্যবহার করেছিলেন। এই হচ্ছে
জৈব অভিব্যক্তি বা অর্গানিক এভলিউশন। এবার প্রশ্ন হচ্ছে কি না এই অভিব্যক্তি অর্থাৎ সরল জীব থেকে জটিল জীবের উৎপত্তি ঘটেছে, এই কথাটা তো আর বলে দিলেই হলো না, এই ঘটনাটার পেছনে নিশ্চয়ই বেশ কিছু প্রমাণ দরকার। তো সেই প্রমাণগুলো কি কি হয়ে থাকে, মানে কার মাধ্যমে আমরা বলতে পারি যে জেনেটিক্যালি এরকম ক্যারেক্টার যেতে যেতে একটা জেনারেশনে পরে গিয়ে নতুন ভাবে নতুন সরল জীবের থেকে জটিল জীবের উৎপত্তি ঘটছে। এই প্রমাণগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগ না, একটাকে আমরা বলছি হচ্ছে মরফোলজিক্যাল এভিডেন্স। মরফোলজিক্যাল এভিডেন্স মানে কি, তাদের যেগুলো হচ্ছে শারীরবৃত্তীয় যে সমস্ত এভিডেন্স রয়েছে সেগুলো, একটা হচ্ছে মরফোলজিক্যাল এভিডেন্স। এবং আরেকটা রয়েছে আমাদের প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্স। কি বললাম, একটা হচ্ছে মরফোলজিক্যাল এভিডেন্স এবং আরেকটা হচ্ছে প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্স। মরফোলজিক্যাল এভিডেন্স মানে শারীরবৃত্তীয় গঠনের কি কিভাবে পরিবর্তন এসেছে সেটা দেখা, এবং প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্স মানে হচ্ছে যেগুলো আমাদের জীবাশ্ম ঘটিত প্রমাণ রয়েছে সেগুলোকে আমরা বলছি হচ্ছে প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্স। তো মরফোলজিক্যাল এভিডেন্সের মধ্যে সবার প্রথম আমরা দেখব হচ্ছে কি না ব্রেনের স্ট্রাকচার। তো ব্রেনের স্ট্রাকচারকে যখন বিজ্ঞানীরা দেখছেন মাছ থেকে শুরু করে যত আমরা আগে এগোতে থাকবো, আপনাদের আলাদা করে মেরুদণ্ডী অমেরুদণ্ডী আছে, তখন আমি বলবো পরপর করে কিভাবে পরিফেরা, নিজারিয়া, চিনোফোরা, ঠিক আছে, এরকম ভাবে পরপর করে গেছে। তো এখন মনে রাখুন যে আগে যদি আমরা ভার্টিব্রেটের মধ্যে আসি, সেক্ষেত্রে প্রথম ছিল হচ্ছে পিসেস অর্থাৎ মাছ, যেটাকে আমরা ভাগ করে থাকি কনড্রিক ফিশ, অস্ট্রিক ফিশ, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাবিস এবং হচ্ছে ম্যামালিয়া। তার মানে মাছ থেকে শুরু করে যদি আমি ক্রমশ মানে স্তন্যপায়ী বা অ্যানিমালিয়া পর্যন্ত আসতে যাই বা ম্যামালস পর্যন্ত আসতে যাই, তাহলে আমাদেরকে পরপর পরপর অনেকগুলো স্টেপ পার হয়ে আসতে হয়েছে। তো দেখা যাচ্ছে মাছের ক্ষেত্রে যে হৃৎপিণ্ড, আমাদের যে ব্রেন, সেই ব্রেনটা কি অনেক ক্ষুদ্র, ঠিক আছে, এবং সেটা ঠিকঠাক ডেভেলপড নয়, ইল ডেভেলপড। কিন্তু যত মাছের আরো ডেভেলপমেন্টের মাধ্যমে সেখান থেকে যে নতুন ডেভেলপড ব্রেন দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে অ্যামফিবিয়া, তার থেকে বেশ খানিকটা ব্রেনের ডেভেলপমেন্ট দেখতে পাওয়া গেছে রেপটিলিয়ার ক্ষেত্রে, এবং তাদের থেকেও আরো বেশি ডেভেলপমেন্ট দেখা গেছে অ্যাবিস, এবং ফাইনালি ম্যামালিয়ার বা ম্যামালসের ক্ষেত্রে অনেকটা বেশি ডেভেলপড ব্রেন দেখা গেছে। আমাদের ব্রেনের সঙ্গে নিশ্চয়ই মাছের ব্রেনের তুলনা হয় না, তাই না? তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্রেনের স্ট্রাকচারকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে সরল থেকে যে জটিল ব্রেনের উৎপত্তি ঘটেছে তার প্রমাণ আমরা পাচ্ছি। সেকেন্ড হচ্ছে কি আমাদের হার্ট অর্থাৎ হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড ঘটিত প্রমাণ যদি আমরা দেখতে যাই, সেক্ষেত্রে আমরা কি দেখবো না, হৃৎপিণ্ডের ক্ষেত্রে আমরা দেখছি যদি আমরা মাছের হৃৎপিণ্ডকে নিয়ে স্টাডি করি, দেখা যায় মাছের হৃৎপিণ্ডে কিন্তু মাত্র কি রয়েছে না, দুটো প্রকোষ্ঠ রয়েছে, দুটো চেম্বার আছে। কিন্তু সেখান থেকে যখন তৈরি হচ্ছে উভচর অর্থাৎ অ্যামফিবিয়া, তার হৃৎপিণ্ডে দুটোর পরিবর্তে কি থাকছে না, তিনটে প্রকোষ্ঠ থাকছে, অর্থাৎ একটা প্রকোষ্ঠ সম্পূর্ণ দুটো ভাগে ভেঙে গিয়েছে এবং 3 নম্বর যে প্রকোষ্ঠ রয়েছে সেই 3 নম্বর প্রকোষ্ঠটা ভাঙতে পারেনি, সেজন্য তিনটে প্রকোষ্ঠ দেখতে পাচ্ছি। যখন অ্যামফিবিয়া থেকে রেপটাইলস তৈরি হচ্ছে, তার ক্ষেত্রে আমরা 3.5 খানা প্রকোষ্ঠ দেখছি, অর্থাৎ ওপরের যে প্রকোষ্ঠগুলো রয়েছে সেটা সম্পূর্ণ ভেঙে গেছে, কিন্তু যেটা নিচের প্রকোষ্ঠ রয়েছে সেটা হাফ পর্যন্ত ভাগ হয়েছে, বাকিটা ভাগ হয়নি। কিন্তু একটা এক্সেপশন এই রেপটাইলস এর ক্ষেত্রে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কুমির বা ক্রোকোডাইল। সে কিন্তু রেপটাইলস, কিন্তু তার সত্ত্বেও তার হৃৎপিণ্ডে এরকম 3.5 খানা নয়, বরং কমপ্লিটলি ডিভাইড হয়েছে, এরকম 4টে প্রকোষ্ঠকেই আমরা দেখতে পাই। এরপর এর থেকে যখন আরো ডেভেলপমেন্ট হয়ে অ্যাবিস এবং ম্যামালিয়া আসছে, ম্যামালস আসছে, তাদের ক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে বিভক্ত 4টে প্রকোষ্ঠ দেখতে পাচ্ছি, অর্থাৎ হৃৎপিণ্ডের গঠন দুটো, তিনটে, 3.5 এবং তারপর হচ্ছে 4টে। এইভাবে আস্তে আস্তে কি হয়েছে না, দুটো ঘরে, একটা ঘরে একটা ঘরে, এটা তিনটে, একটা দুটো তিনটে, কি একটা দুটো, এটা ওরা। আচ্ছা শোনা যাচ্ছে না, একবার বলুন। হ্যালো হ্যালো, আচ্ছা যে কিছু প্রশ্ন করছিলেন জিজ্ঞেস করুন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা বেশ। হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের ক্ষেত্রে দেখলাম আমরা যে দুটো হচ্ছে, তিনটে হচ্ছে, 3.5 হচ্ছে এবং 4খানা প্রকোষ্ঠ আমরা দেখতে পাচ্ছি। ব্রেনের গেল, হার্টের গেল, এবার আর কি রয়েছে এরকম মরফোলজিক্যাল এভিডেন্স
না আর যেগুলো রয়েছে তার মধ্যে তিনটে অর্গানের নাম আমরা পাই। কি কি? একটাকে আমরা বলে থাকি হচ্ছে হোমোলোগাস অর্গান, একটা হচ্ছে অ্যানালোগাস অর্গান এবং আরেকটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গান। প্রথমে আসি হোমোলোগাস অর্গানের ক্ষেত্রে। হোমোলোগাস অর্গানের ক্ষেত্রে কি হয়? ধরুন মানুষের হচ্ছে হাত এবং বাদুড়ের ডানা, তো এদেরকে যদি দেখা যায় যে মানুষ হাতের সাহায্যে কি করছে, বিভিন্ন রকমের কাজকর্ম আমরা করে থাকি কিন্তু উড়ি না, অপরদিকে বাদুড়ের যে অগ্রপথ সেটাই কি হয় না তার ডানাতে রূপান্তরিত হয় এবং সেই ডানার সাহায্যে বাদুড় কিন্তু উড়ে বেড়াচ্ছে, তাই তো? তার মানে দুটো অর্গানের ফাংশন আলাদা, কিন্তু আমরা যখন মানুষের অগ্রপথ এবং বাদুড়ের অগ্রপথ অর্থাৎ বাদুড়ের ডানা এদের গঠনগত এবং যেটা উৎপত্তিগত মিল খুঁজতে যাই, তখন দেখা যায় যে এই দুটো অর্গানের মধ্যে কিন্তু অনেকাংশেই মিল আছে। তার মানে এদের যে অরিজিন বা স্ট্রাকচার, সেই অরিজিন এবং স্ট্রাকচারাল মিল এদের ক্ষেত্রে দেখা যায়, কিন্তু এদের যে ফাংশন রয়েছে সেই ফাংশনটা কি হচ্ছে না পরস্পরের থেকে ডিফারেন্ট। এই যে অর্গানগুলো যাদের অরিজিন সেম, স্ট্রাকচারাল সিমিলারিটিস দেখতে পাওয়া যায় কিন্তু ফাংশনটা আলাদা, তাদেরকেই আমরা বলে থাকি কি না হোমোলোগাস অর্গান। কি বলছি? তাদেরকে আমরা হোমোলোগাস অর্গান বলছি। সেকেন্ড বিষয় কি আছে? হোমোলোগাসের ঠিক পরেই রয়েছে আমাদের অ্যানালোগাস অর্গান। এই অ্যানালোগাস অর্গানটা কি জিনিস? না ধরুন আমি যদি বলি আরশোলার ডানা এবং পাখির ডানা, তো আরশোলাও ডানার সাহায্যে উড়ছে, আবার পাখিও কি করছে না ডানার সাহায্যে উড়ছে। তার মানে এদের দুজনেরই ডানার যে ফাংশন সেই ফাংশনটা কিন্তু সেম, কিন্তু আশা করি এটা বুঝতেই পারছেন যে পাখির ডানার যে স্ট্রাকচার এবং আরশোলার ডানার যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা কিন্তু দুজনের ক্ষেত্রে কখনোই সেম নয়। তার মানে এদের ক্ষেত্রে হোমোলোগাস অর্গানের ঠিক উল্টো ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে? না তাদের ফাংশনটা সেম হচ্ছে কিন্তু অরিজিন বা স্ট্রাকচারাল ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি, তখন এদেরকে আমরা কি বলছি? এরা হচ্ছে পরস্পরের অ্যানালোগাস অর্গান। তাহলে হোমোলোগাসে অরিজিন স্ট্রাকচার সেম, ফাংশন আলাদা, কিন্তু অ্যানালোগাসে ফাংশন সেম, অরিজিন আর স্ট্রাকচার আলাদা। এবং ফাইনালি আমরা যেটা বলছি থার্ড যে কনসেপ্ট, সেটা বলেছি আমরা নিষ্ক্রিয় অঙ্গ বা হচ্ছে ভেস্টিজিয়াল অর্গান। এই নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গান জিনিসটা কি? না যে সমস্ত অর্গান গুলো দীর্ঘদিন ধরে ব্যবহার না হতে হতে একসময় কি হচ্ছে না তার কার্যকারিতা কমতে কমতে কালক্রমে নিষ্ক্রিয় হয়ে যেতে বসেছে, তাদেরকেই আমরা বলছি হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গান। এই নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গানের মধ্যে আমরা কি কি দেখবো? না নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গানের মধ্যে মানুষের ক্ষেত্রে তো খুব ভালো এক্সাম্পল হচ্ছে কক্সিস বা লেজ। আগে কিসে কাজে লাগতো? মানুষ আগে ধরুন এক জায়গা থেকে আরেক জায়গায় বা গাছে ওঠা এই ধরনের জিনিসে তার দেহের ভারসাম্য রক্ষা করা প্রয়োজন ছিল, এবং যেহেতু দেহের ভারসাম্য রক্ষা করা দরকার তাই দেহের ভারসাম্য রক্ষার জন্য এই লেজ বা কক্সিস আমরা দেখতে পেতাম। কিন্তু আশা করি জানেন যে বর্তমানে তো আমরা গাছে আমাদের ওঠার বা গাছে এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে চলার কোনো প্রয়োজনীয়তা নেই, সেজন্য লেজের ব্যবহার কমতে কমতে কালক্রমে সেটা অবলুপ্ত হয়ে গিয়েছে। এটা হচ্ছে কি আমাদের কক্সিস বা লেজ। তার মানে এটা হচ্ছে আমাদের একটা নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গান। সেকেন্ড কি আছে? আমাদের ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এই ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স আগে কি করতো? না আগে মানুষ কাঁচা শাকসবজি খেত, তো কাঁচা শাকসবজিতে কি থাকে? সেলুলোজ থাকে। সেই সেলুলোজকে পরিপাক করার জন্য সেলুলেজ নামক এক ধরনের এনজাইম প্রয়োজন। তো এই ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স কি করতো? সেলুলেজ নামক যে এনজাইম রয়েছে সেটাকে তৈরি করতো সেলুলোজ পরিপাক করার জন্য। কিন্তু বর্তমানে আমরা তো সমস্ত খাবার দাবার কাঁচা হিসেবে গ্রহণ করছি না, তাই না? আমরা রান্না করা খাবার দাবারকে গ্রহণ করছি, ফলে এই যে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স সেটার ব্যবহার কি কমতে কমতে এটাও বর্তমানে কি নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গানে পরিণত হয়েছে। এবার সাধারণত আমরা এই দুটো এক্সাম্পলই পড়ি, কক্সিস আর ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। আরো একটা জিনিস রয়েছে, সেটা কি? চোখের তৃতীয় নেত্রপল্লব বা যেটাকে আমরা বলে থাকি নিকটিটেটিং মেমব্রেন, যেটা পাখির ক্ষেত্রে কিন্তু দূরের জিনিস দেখার জন্য এখনো পর্যন্ত বর্তমান। তো
তো এই যে চোখের তৃতীয় নেত্রপল্লব বা নিক্রিয়েটিং মেমব্রেন, এটা কি করতো? আগে মানুষকে পরিবেশের একটা মানে বিশাল বলতে পারেন হচ্ছে একটা প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হচ্ছে। সেখানে তার চোখে হচ্ছে ধুলোবালি যাচ্ছে, সেই সঙ্গে সঙ্গে তাকে কি শিকার যদি করতে হয় অনেক দূরের জিনিসকে দেখতে হচ্ছে। সেই কারণে চোখে এই তৃতীয় নেত্রপল্লব বা নিক্রিয়েটিং মেমব্রেন আমরা দেখতে পেতাম। কিন্তু বর্তমানে মানুষের যে অ্যাডাপ্টেশন হয়েছে সেখানে আর এভাবে এই জিনিসটার প্রয়োজনীয়তা নেই। সেই জন্য এই যে তৃতীয় নেত্রপল্লব বা নিক্রিয়েটিং মেমব্রেন সেটাও কিন্তু অবলুপ্ত হয়ে গেছে। ঠিক একই রকম ভাবে গাছের ক্ষেত্রেও দুটো ভেস্টিজিয়াল অর্গান আমরা দেখতে পাই। কি কি? আমরা যে শতমূলী গাছ শুনেছি, সেই শতমূলী গাছের হচ্ছে স্ট্যামিনোড অর্থাৎ পুংস্তবকের যে পার্ট আছে সেটা। কি বললাম? শতমূলীর ক্ষেত্রে যে স্ট্যামিনোড অর্থাৎ পুংস্তবকের যে পার্ট আছে সেটা, এবং আমাদের যে কালকাসুন্দা গাছ রয়েছে সেই কালকাসুন্দা গাছের ক্ষেত্রে পিস্টিলোড অর্থাৎ গর্ভস্তবকের যে পার্ট রয়েছে সেটাও কিন্তু এই একই রকম নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গানে পরিণত হয়েছে। ঠিক আছে, তাহলে কি কি বললাম? মানুষের হচ্ছে তৃতীয় নেত্রপল্লব বা নিক্রিয়েটিং মেমব্রেন, কক্সিস বা লেজ, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, এবং উদ্ভিদের ক্ষেত্রে যদি বলি শতমূলীর ক্ষেত্রে হচ্ছে স্ট্যামিনোড এবং কালকাসুন্দার ক্ষেত্রে হচ্ছে পিস্টিলোড। এগুলো সবই কার মধ্যে পড়ছে? না আমাদের যে মরফোলজিক্যাল এভিডেন্স, অঙ্গ সংস্থান ঘটিত প্রমাণ, তার মধ্যে পড়ছে। ব্রেনের স্ট্রাকচার, হার্টের স্ট্রাকচার, হোমোলোগাস অর্গান, অ্যানালোগাস অর্গান এবং সেই সঙ্গে সঙ্গে রয়েছে ভেস্টিজিয়াল অর্গানস। এবার এই মরফোলজিক্যাল এভিডেন্সের সাথে সাথে আমি কি বলেছি, আরো এক ধরনের এভলিউশনের এভিডেন্স পাওয়া যায়, যেটাকে আমরা বলেছি জীবাশ্ম ঘটিত প্রমাণ বা প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্স। তো এই জীবাশ্ম ঘটিত প্রমাণ বা প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্সের মধ্যে কি রয়েছে? দুটো জিনিসকে আমরা দেখতে পাই। একটা হচ্ছে আমাদের মিসিং লিঙ্ক বা কানেক্টিং লিঙ্ক, এবং আরেকটা হচ্ছে কি না আমাদের জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল। তো এই মিসিং লিঙ্ক বা যেটাকে আমরা বলছি হচ্ছে কানেক্টিং লিঙ্ক, সেটা কি জিনিস? না আমি একটু আগেই বলেছি যে যখন কি হচ্ছে না এভলিউশন হচ্ছে তখন পরপর অনেক স্টেপ পার হয়ে আসছে। যেরকম ধরুন আমি যদি অ্যানিমালস এর ক্ষেত্রে বলি, ঠিক আছে, প্রোটোজোয়া, তারপরে সেখান থেকে কি আসছে না পরিফেরা আসছে, পরিফেরার পরে সেখান থেকে আসছে হচ্ছে কি নিডারিয়া, নিডারিয়ার পরে কি আসছে টিনোফোরা, টিনোফোরার পরে কি আসছে, টিনোফোরার পরে আসছে হচ্ছে আমাদের প্ল্যাটিহেলমিনথিস, আরেকটা আসছে হচ্ছে আমাদের অ্যাসকেলমিনথিস, নেক্সট কি আসছে আমাদের অ্যাডিলিডা, তারপরে আসছে আর্থ্রোপোডা, নেক্সট হচ্ছে মোলাস্কা, তারপরে হচ্ছে একাইনোডার্মাটা, এবং তারপরে ফাইনালি আসছে হচ্ছে আমাদের ভার্টিব্রেটা। এবং ভার্টিব্রেটার মধ্যেও আমি বলেছি যে কনভ্রিকথিস, তারপর হচ্ছে অস্টিকথিস। কনভ্রিকথিস মানে যেগুলো তরুণাস্থি বিশিষ্ট মাছ, অস্ট্রিকথিস কোনগুলো? যেগুলো অস্থি বিশিষ্ট মাছ। এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে হচ্ছে আমাদের অ্যামফিবিয়া, অ্যামফিবিয়ার পরে কি রয়েছে রেপটিলিয়া, তারপরে রয়েছে হচ্ছে আমাদের অ্যাবিস, এবং সেখান থেকে ফাইনালি আসছে হচ্ছে আমাদের ম্যামালিয়া। এই যে এত রকমের স্টেজেস পার হয়ে হয়ে আসছে, তাই তো? তার মানে প্রত্যেকটা ক্ষেত্রেই কিছু না কিছু চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি। বা ধরুন যদি গাছের ক্ষেত্রে আমি বলি, গাছের ক্ষেত্রেও কি হচ্ছে, প্রথমে ধরুন এককোষী শৈবাল অ্যালগি, সেখান থেকে বহুকোষী শৈবাল, পরভোজী ছত্রাক, তারপর সেখান থেকে আস্তে আস্তে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, এরকম পরপর পরপর করে অনেকগুলো স্টেজ পার হয়ে হয়ে আসছে। আবার একটা কথা ভেবে দেখুন তো, যে ধরুন আজকে একটা গাছ রয়েছে ব্রায়োফাইটা, কালকেই তো সেটা টেরিডোফাইটাতে কনভার্ট হয়ে যেতে পারে না, তাই না? মাঝখানে নিশ্চয়ই অনেকগুলো বছর এমন কেটেছে যেই বছরগুলোতে এই ব্রায়োফাইটার মধ্যে বিভিন্ন রকমের চেঞ্জেস অল্প 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 করে আস্তে আস্তে গেছে, তাই তো? তার মানে এই যে আমার ব্রায়োফাইটা জাতীয় গাছ থেকে টেরিডোফাইটা তৈরি হচ্ছে, বা বলতে পারি টেরিডোফাইটা থেকে জিমনোস্পার্ম, বা জিমনোস্পার্ম থেকে অ্যাঞ্জিওস্পার্ম, যাই বলুন, বা প্রাণীর ক্ষেত্রেও বলুন না কেন, হঠাৎ করে লাফ দিয়ে কিন্তু অর্গানিজমটা একদিন একটা থেকে আরেকটা অর্গানিজমে পরিণত হয়নি। কি হয়েছে? মাঝখানে বেশ কিছু সময় কেটেছে, বেশ কিছু গাছপালা বা প্রাণী এমনও রয়েছে যাদের ক্ষেত্রে আমরা দেখছি যে সবে ট্রানজিশনটা হচ্ছে, অর্থাৎ এই যে মাঝখানের মধ্যবর্তী গাছ তার মধ্যে ব্রায়োফাইটারও কিছু ক্যারেক্টার রয়েছে, আবার যেহেতু সে টেরিডোফাইটার দিকে এগোচ্ছে
তাই টেরিডোফাইটারও কিছু ক্যারেক্টার তার মধ্যে চলে এসেছে। অর্থাৎ জিনিসটার মধ্যে দুটো পরপর দুটো প্রজাতির ক্যারেক্টারই কি যেহেতু মধ্যবর্তী অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছি। এই যে মাঝখানের প্রজাতিগুলো যারা এই দুটো করে পরপর যে প্রজন্ম তাদের মধ্যে একটা কানেকশন দেখাচ্ছে, ঠিক আছে, তাদেরকেই আমরা বলছি হচ্ছে মিসিং লিংক বা কানেক্টিং লিংক। এই যে আমি বলি আপনাদের নোটসে সবই দেওয়া আছে দেখবেন। এই যে দেখলেন যে ব্রায়োফাইটা থেকে টেরিডোফাইটা, টেরিডোফাইটা থেকে জিমনোস্পার্ম, জিমনোস্পার্ম থেকে অ্যাঞ্জিওস্পার্ম। এদের মাঝখানে মনে রাখবেন থাকে রাইনিয়া, ট্রিফার্ন, ট্রিফার্ন দেখতে পাই, এর ক্ষেত্রে দেখতে পাই রাইনিয়া, এবং এর ক্ষেত্রে দেখতে পাই হচ্ছে আমরা নিটা, ঠিক আছে, ট্রিফার্ন, রাইনিয়া এবং হচ্ছে নিটাম। তার মানে ট্রিফার্নটা কি এমন একটা প্রজেনি যার মধ্যে কিছু ক্যারেক্টার রয়েছে ব্রায়োফাইটার, কিছু ক্যারেক্টার রয়েছে টেরিডোফাইটার। অন্যদিকে রাইনিয়ার মধ্যেও আমরা দেখতে পাবো কিছু ক্যারেক্টার হচ্ছে টেরিডোফাইটা, কিছু ক্যারেক্টার হচ্ছে জিমনোস্পার্মের। নিজামের মধ্যেও আমরা দেখতে পাবো কিছু ক্যারেক্টার থাকবে জিমনোস্পার্মের এবং কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকবে হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মের। সেটা যে শুধু গাছের ক্ষেত্রেই দেখা যায় তা নয়, প্রাণীদের ক্ষেত্রেও কিন্তু আমরা এই সেম জিনিস দেখতে পাই। কিরকম জিনিস দেখবো প্রাণীর ক্ষেত্রে আমরা? যদি আমরা দেখি যে মাছ, তাই তো, আমাদের যে ফিশ রয়েছে সেই মাছ থেকে কি হচ্ছে না অ্যামফিবিয়া তৈরি হচ্ছে, অ্যামফিবিয়া থেকে কি তৈরি হচ্ছে না রেপটাইলস তৈরি হচ্ছে, আবার রেপটাইলস থেকে একদিকে হচ্ছে অ্যাভিস অর্থাৎ পাখি, আবার রেপটাইলস এর থেকে পরবর্তী প্রজন্ম থেকে ম্যামালসও দেখতে পাচ্ছি। তো এই যে মাছ আর হচ্ছে উভচর এদের মাঝখানেও কিছু আমরা মিসিং লিংক বা কানেক্টিং লিংক দেখতে পাই, যেরকম লাং ফিশ বা ডিপ্লোভার্টিব্রন, ঠিক আছে, এটা দেখতে পাই। সেকেন্ড, যদি আমরা অ্যামফিবিয়া এবং রেপটাইলস এর মধ্যে দেখি সেইমৌরিয়া, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যামফিবিয়ান্স এবং রেপটাইলস এর মধ্যে থাকে। যদি আমরা রেপটাইলস এবং অ্যাভিসের মধ্যে দেখি, ছোটবেলা থেকে আপনারা পড়ে আসছেন হংস চঞ্চু যেটাকে আমরা বলে থাকি, অর্থাৎ কি প্ল্যাটিপাস। এবং যদি রেপটাইলস এর সাথে ম্যামালস এর ক্ষেত্রে আমরা দেখি তার মধ্যে আমরা কি বলতে পারি, আচ্ছা একটা জিনিস ভুল বললাম আমি, যেটা রেপটাইলস রয়েছে তার সঙ্গে অ্যাভিসের মধ্যে হচ্ছে আর্কিওপটেরিক্স রয়েছে, এবং রেপটাইলস এর সাথে ম্যামালস এর যেটা রয়েছে সেটা হচ্ছে হংসচঞ্চু বা প্ল্যাটিপাস। তো এই ধরনের যে সমস্ত জিনিসগুলো যারা দুটো প্রজেনি দুটো পরপর প্রজেনির মধ্যেই কানেকশন দেখাচ্ছে সেই হচ্ছে মিসিং লিংক বা কানেক্টিং লিংক। প্রত্যেকটা কানেক্টিং লিংকের নাম নোটসে আপনাদের মেনশন করা আছে, নামগুলো কিন্তু মনে রাখবেন। নাম তুলে কিন্তু জিজ্ঞেস করে যে এটা কোন দুটো পর্বের মধ্যে মিসিং লিংক বা কানেক্টিং লিংক হিসেবে কাজ করে, ঠিক আছে। তো এটা গেল আমাদের প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্সের প্রথম প্রমাণ যে মিসিং লিংক বা কানেক্টিং লিংক। সেকেন্ড যে জিনিসটা আমাদের রয়েছে সেটাকে আমরা কি বলেছি না, সেটাকে আমরা বলেছি হচ্ছে জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিলস। কি বললাম? সেকেন্ড যে জিনিসটা আমাদের রয়েছে সেটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল। সেটা কি জিনিস? এক্সাম্পল হিসেবে বলার জন্য আমি বলছি, ধরুন আজকে আপনারা 100 জন ধরুন একটা ব্যাচে পড়া স্টার্ট করেছেন, ঠিক আছে। এবার এই ব্যাচের ধরুন সবাই চাকরি পেয়ে গেল, কিন্তু পার্টিকুলার কোনো একজন ব্যক্তি ধরুন আজ থেকে 10 বছর পর আমি পড়াতে এলাম, তখনও এসে দেখছি যে ওই একজন ব্যক্তি তখনও কিন্তু প্রিপারেশন চালিয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে তখনও তার প্রজন্মের বাকি সবাই অবলুপ্ত হয়ে গেছে, কিন্তু সে এখনো কোনো রকম কোনো পরিবর্তন ছাড়াই বেঁচে আছে। এই জিনিসটাকেই আমরা বলে থাকি জীবন্ত জীবাশ্ম বা হচ্ছে লিভিং ফসিলস। তাহলে জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিলস হচ্ছে না এমন হচ্ছে অর্গানিজম যাদের সমসাময়িক যে সমস্ত জীব রয়েছে তারা প্রকৃতি থেকে অবলুপ্ত হয়ে গেছে, কিন্তু তারা কোনো রকম কোনো পরিবর্তন ছাড়াই এখনো প্রকৃতিতে বেঁচে রয়েছে, তাদেরকেই আমরা কি বলছি না জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিলস বলছি। এটারও বেশ কিছু এক্সাম্পল আছে, যেরকম ধরুন স্ফেরোডন নামক মাছ হয়, ঠিক আছে, তারপরে পেরিপেটাস নামক সন্ধিপদ প্রাণী হয়। তো এগুলো আপনাদেরকে দেওয়া আছে নোটসে, এবং এগুলোর শুধু নাম মনে রাখতে হয় যে জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিলস এর মধ্যে কারা কারা পড়ছে। আমি আর এগুলো বলে বলে এক্সাম্পল বলে সময় নষ্ট করছি না, ঠিক আছে। আশা করি বুঝে গেছেন লিভিং ফসিলস পর্যন্ত। যদি এতটা পর্যন্ত কোনো ডাউট থাকে জিজ্ঞেস করুন। আচ্ছা, অসুবিধা নেই আশা করা যায়। নেক্সট আমাদেরকে বুঝতে হবে আবার দুটো থিওরি। কি আমরা জানি ছোটবেলাতেও আমরা পড়েছি, একটা হচ্ছে ল্যামার্কিজম এবং আরেকটা হচ্ছে আমাদের ডারউইনিজম। তো ল্যামার্কিজম, ল্যামার্কের পুরো নাম কি? জা বাপটিস্ট দ্য মনেট ল্যামার। তো এই জা বাপটিস্ট দ্য মনেট ল্যামার 1809 সালে একটা বই প্রকাশ করেছিলেন, ঠিক আছে। যে বইটার নাম কি ছিল? বইটার নাম ছিল ফিলোজফিকা
জুলজিক, ফিলোসফিকা জুলজিক বলে একটা বইকে প্রকাশ করেছিলেন জা বাপ্টিস্ট দ্য মনেট লামার 1809 সালে। সেখানে তার যে তত্ত্বগুলোকে উনি উল্লেখ করেছিলেন এই ফিলোসফিকা জুলজিক বইতে, সেই তত্ত্বগুলোকেই আমরা ল্যামার্কিজম হিসেবে জানি। তো সেখানে উনি দুটো বৈশিষ্ট্যের কথা বলেছিলেন। এক, উনি বলেছিলেন কি অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র, অর্থাৎ ইউজ এবং হচ্ছে ডিসইউজ ল, এবং সেকেন্ড হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, অর্থাৎ যে ক্যারেক্টারকে অর্জন করা হচ্ছে সেটা পরবর্তী প্রজন্মে যাচ্ছে। তো কি বলছেন, উনি একটা মতবাদ দিয়েছিলেন যেটা যদিও পরবর্তীকালে ভুল বলে প্রমাণিত হয়েছে। উনি বলছেন যে একটা প্রজন্মে হরিণ ছিল, হরিণ উঁচু গাছের পাতা খাওয়ার জন্য নিজের ঘাড়টাকে উঁচু করতে চেষ্টা করত, এবং করতে করতে একটা সার্টেন টাইম পর এই হরিণের গলা উঁচু হয়ে নাকি জিরাফ তৈরি হয়েছে। ঠিক আছে, তার মানে উনি বলতে চাইছেন যে আমরা কোনো একটা অর্গানকে যদি ভালোভাবে বেশি বেশি করে ব্যবহার করি তাহলে সেই অর্গানটা ক্রমশ সবল এবং সুগঠিত হবে। আর উল্টো দিকে যদি আমরা কোনো একটা অর্গানকে দীর্ঘদিন ব্যবহার না করি সেটা ধীরে ধীরে কি হবে না অবলুপ্তির পথে যাবে এবং একসময় নিষ্ক্রিয় হয়ে যাবে। যেরকম আমরা বলি যে দীর্ঘদিন ধরে ধরুন আমরা কোনো একটা পড়াশোনা করছি, কোনো একটা প্রিপারেশনের মধ্যে রয়েছি, তার মানে আমাদের ব্রেনটা সচল রয়েছে, তাই তো? কারণ আমরা কন্টিনিউ সেই প্রসিডিওরটার মধ্যে দিয়ে যাচ্ছি, তার ফলে কি আমরা সেই অঙ্গটাকে বারবার ব্যবহার করছি, যার ফলে সেটা সবল এবং সুগঠিত হচ্ছে। অন্যদিকে ধরুন কেউ চর্চায় নেই, পড়াশোনায় নেই, হঠাৎ করে যদি তাকে পড়তে বলা হয় সে পারছে না, কেন? কারণ তার মধ্যেকার সেই প্র্যাকটিসটা হারিয়ে গেছে। কেন? কারণ তার ব্রেনকে দীর্ঘদিন ধরে ব্যবহার না করতে করতে সেটা প্রায় অবলুপ্তির পথে চলে গিয়েছে। ঠিক আছে, তো এটাই উনি বললেন। সেকেন্ড বলছেন এই যে ক্যারেক্টারকে আমরা একটা প্রজন্মে অর্জন করলাম, অর্থাৎ এই যে একটা প্রজন্মে আমরা দেখলাম যে কোনো একটা অঙ্গকে ব্যবহার করার ফলে সেটা সবল এবং সুগঠিত হয়েছে, এবং আরেকটা অঙ্গকে ব্যবহার না করার ফলে সেটা নিষ্ক্রিয় হয়ে গেছে, এই ক্যারেক্টারটাই কি হবে না পরবর্তী যে প্রজন্ম, পরবর্তী যে জেনারেশন, সেই জেনারেশন গুলোতে কি হবে না সঞ্চারিত হবে। ঠিক আছে, এই হচ্ছে ওনার দুটো বক্তব্য, যে অঙ্গকে ব্যবহার করলে সবল সুগঠিত হচ্ছে, না ব্যবহার করলে সেটা নষ্ট হয়ে যাচ্ছে, এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কি না এই যে ক্যারেক্টারটা অর্জন করা হলো সেটাই পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হচ্ছে। এবার ল্যামার্কের এই তত্ত্বকে ভুল প্রমাণ করার জন্য চলে এসেছিলেন আরো একজন সায়েন্টিস্ট যার নাম হচ্ছে ওয়াইসম্যান। ঠিক আছে, লেখার সময় আমরা লিখি ওয়াইসম্যান। তো এই ওয়াইসম্যান নিজের একটা থিওরি দিয়েছিলেন, কি যে থিওরিটার নাম হচ্ছে জার্ম প্লাজম থিওরি। তো এই জার্ম প্লাজম থিওরিতে উনি কি দেখিয়েছিলেন না উনি বলছেন যে উনি কি করছেন না 35 জেনারেশন অর্থাৎ 35টা জেনারেশন ধরে ইঁদুরের লেজ কেটে দিয়েছেন। লেজ কেটে দিয়ে সেই ইঁদুরগুলোর মধ্যে সংকরায়ন করছেন বা হাইব্রিডাইজেশন করছেন, অর্থাৎ একটা জেনারেশনের দুটো ইঁদুরের লেজ কেটে তাদের মধ্যে ক্রস করছেন, যে অফস্প্রিংস গুলো তৈরি হচ্ছে ইঁদুর তাদের মধ্যে আবার পরবর্তী জেনারেশনে নিয়ে গিয়ে ক্রস করছেন লেজ কেটে দিয়ে দিয়ে। কিন্তু এইভাবে 35টা জেনারেশন ধরে উনি লেজ কেটে দিয়ে দিয়ে ইঁদুরগুলোর মধ্যে সংকরায়ন করবেন। তাহলে একটু ভেবে দেখুন, যদি ল্যামার্কের তত্ত্বটাই সঠিক হবে তাহলে তো আমাদের এখানে হওয়া উচিত কি যে লেজটা তো 35টা জেনারেশন ধরে ব্যবহারই হচ্ছে না। তাহলে লেজ যদি 35টা জেনারেশন ধরে ব্যবহার না হয় তাহলে আলটিমেটলি তো 35টা জেনারেশন পরে অন্তত একটা জেনারেশনে গিয়ে দেখা উচিত যে লেজ বিহীন ইঁদুর তৈরি হচ্ছে, কারণ লেজটা তো দীর্ঘদিন ধরে 35 জেনারেশন ধরে কোনো ইউজই হচ্ছে না, তাই না? কিন্তু দেখা যাচ্ছে যে 35 জেনারেশন পরেও কিন্তু কোনো লেজ বিহীন ইঁদুর তৈরি হয়নি। তার মানে এখান থেকে উনি প্রথম প্রমাণ করতে পারছেন যে ল্যামার্কের যে তত্ত্বটা আমরা পড়ছি সেই তত্ত্বটা কিন্তু সম্পূর্ণভাবে সঠিক নয়। এবার এটাকে প্রমাণ করার জন্য উনি আরো একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, সেটা কি ড্রসোফিলা মাছি, কালকে যে বলছিলাম যে সেই পলিডেনি ক্রোমোজোম থাকে ড্রসোফিলা বা ফল মাছির লালা গ্রন্থিতে, তো সেই ড্রসোফিলা মাছিকে উনি নিচ্ছেন অন্ধকার ঘরে, এবং অন্ধকার ঘরে এই ড্রসোফিলা মাছিকে নিয়ে 60খানা জেনারেশন ধরে উনি ওই ড্রসোফিলা মাছির মধ্যে কি করছেন সংকরায়ন করছেন। তাহলে অন্ধকার ঘরে যদি সংকরায়ন করে কি হওয়া উচিত 60খানা জেনারেশন ধরে যদি কন্টিনিউ চোখের কোনো ব্যবহার না হয় তাহলে আলটিমেটলি এক সময় গিয়ে কি হওয়া উচিত
না আলটিমেটলি এক সময় গিয়ে দেখা যাবে যে এমন মাছি জন্মাচ্ছে যে মাছির চোখ হচ্ছে অন্ধ, কিন্তু দেখা যাচ্ছে 60খানা জেনারেশন ধরে এই সেম কাজ করার পরেও কিন্তু কোনো অন্ধ মাছি উনি জন্মাতে দেখছেন না। ফলে এর মাধ্যমেও উনি কিন্তু প্রমাণ করতে পারছেন যে আমাদের এই যে ল্যামার্কের তত্ত্ব রয়েছে সেই ল্যামার্কের তত্ত্বটা সম্পূর্ণভাবে সঠিক নয়। তাহলে এই যে ওয়াইসম্যান জার্মপ্লাজম থিওরির মাধ্যমে ল্যামার্কের তত্ত্বকে ভুল প্রমাণ করে দিলেন, তাহলে এবার নিশ্চয়ই ল্যামার্কের তত্ত্বটাকে সংশোধন করার প্রয়োজনীয়তা আসবে। তো সেই সংশোধন করার কাজটা কে করছেন? সংশোধন করার কাজটা করছেন কোপ, প্যাকার্ড, স্পেন্সার এবং সেই সঙ্গে হচ্ছে ম্যাকব্রাইট। এই চারজন বিজ্ঞানী, কি বললাম? কোপ, প্যাকার্ড, স্পেন্সার এবং হচ্ছে ম্যাকব্রাইট। এরা কি করছেন না ল্যামার্কের তত্ত্বে যে ভুল রয়েছে সেটাকে সংশোধন করে নিয়ে আসছেন কি নতুন ল্যামার্কিজম অর্থাৎ নিও ল্যামার্কিজম। ঠিক আছে, এই নিও ল্যামার্কিজমকে কি করলেন না এনারা নিয়ে আসলেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ল্যামার্কিজম। এবার আসবো হচ্ছে আমরা আমাদের সেকেন্ড যে থিওরি পড়তে হবে যেটা হচ্ছে কি ডারউইনিজম। ঠিক আছে, তো ডারউইনিজম যে দিয়েছিলেন বিজ্ঞানী ডারউইন দিয়েছিলেন, এবং এই ডারউইনকে আমরা ফাদার অফ এভলিউশন অর্থাৎ অভিব্যক্তির যে জনক বলে থাকি, ফাদার অফ এভলিউশন বলে থাকি ডারউইনকে। তো ডারউইন একটা জাহাজে করে গিয়েছিলেন গ্যালাপাগোস আইল্যান্ডে, এবং সেই গ্যালাপাগোস আইল্যান্ড থেকে ঘুরে আসার পরেই উনি নিজের এই তত্ত্বটা দিয়েছিলেন। যে জাহাজে করে উনি ওনার যাত্রাটা করেছিলেন এই জাহাজটার নামটা আমাদেরকে মনে রাখতে হয়। ঠিক আছে, জাহাজের নাম ছিল HMS বিগল। কি বললাম? জাহাজটার নাম ছিল HMS বিগল। ঠিক আছে, এই জাহাজে করেই ডারউইন কিন্তু নিজের যে যাত্রা সেই যাত্রাটাকে সম্পন্ন করেছিলেন। এবার প্রশ্ন হচ্ছে যে ডারউইন তার এই তত্ত্ব বা যেটাকে আমরা বলছি হচ্ছে ডারউইনিজম সেখানে কি কি কথা বলেছিলেন। তো ডারউইনিজমের মধ্যে উনি 7টা মতবাদ দিয়েছিলেন। প্রথম বলছেন অত্যাধিক হারে বংশবৃদ্ধি করা হচ্ছে জীবের সহজাত বৈশিষ্ট্য। কি বললাম? অত্যাধিক হারে বংশবৃদ্ধি করা জীবের সহজাত বৈশিষ্ট্য, প্রো ডিজিটালিজম। ঠিক আছে, সেকেন্ড প্রশ্ন কি? সেকেন্ড হচ্ছে যখন জীব অতিরিক্ত হারে বংশবৃদ্ধি করবে তখন জীবের সংখ্যাটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে, ফলে তাদের মধ্যে কি হবে? সংগ্রাম হবে। সেই জন্য উনি ওনার সেকেন্ড থিওরিতে বলেছিলেন অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, অর্থাৎ যে সমস্ত অর্গানিজম গুলো তৈরি হয়েছে সেই অর্গানিজম গুলো নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য নিজেদের মধ্যে কি করবে? সংগ্রাম করবে। ঠিক আছে, এই সংগ্রাম আবার 3 রকমের হতে পারে। কি কি? যদি দেখা যায় যে সংগ্রামটা নিজস্ব প্রজাতির সঙ্গেই করছে, অর্থাৎ যে প্রজাতির অর্গানিজম সেই প্রজাতিরই অন্য জীবের সঙ্গে করছে, তখন সেটাকে আমরা বলে থাকি ইন্ট্রা স্পেসিফিক। ইন্ট্রা যদি দেখা যায় সেই প্রজাতির না অন্য প্রজাতির কারোর সঙ্গে করছে সেটাকে আমরা বলবো ইন্টার স্পেসিফিক। এবং আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে কি বাস্তুতন্ত্রগত, অর্থাৎ যেটা হচ্ছে ইকোসিস্টেম যে রয়েছে সেই ইকোসিস্টেমের সঙ্গেও তাকে লড়াই করতে হতে পারে। তো আমরা দুটো বিষয় বুঝতে পারলাম, অত্যাধিক হারে বংশবৃদ্ধি করা জীবের সহজাত বৈশিষ্ট্য এবং অত্যাধিক হারে বংশবৃদ্ধি করার ফলে তাদের মধ্যে খাবার দাবার সবকিছু নিয়ে কি হচ্ছে না কম্পিটিশন হচ্ছে, অর্থাৎ বলতে পারি আমরা অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম। এবার থার্ড প্রশ্ন হচ্ছে যে এই সংগ্রাম তো প্রত্যেকেই করছে, সংগ্রামে জিতবে কে? যে নিজের মধ্যে কোনো ভেদ নিয়ে আসতে পারবে। ঠিক আছে, মানে কোনো পার্থক্য বা ভেরিয়েশন নিয়ে আসতে পারবে সেই জিতবে। তাই থার্ড পয়েন্ট হচ্ছে আমাদের ভেরিয়েশন। থার্ড পয়েন্ট কি আমাদের? ভেরিয়েশন। ফোর্থ কি? যে নিজের মধ্যে ভেরিয়েশন নিয়ে আসতে পারলো সেই যোগ্য। তাই জন্য ফোর্থ পয়েন্টে আমরা বলে থাকি যোগ্যতমের উদ্বর্তন, অর্থাৎ যে যোগ্য সে নিজেকে যোগ্য রূপে প্রতিপন্ন করতে পারলো। ঠিক আছে, যোগ্যতমের উদ্বর্তন। এবং ফিফথ যে পয়েন্ট, যে যোগ্য হয় প্রকৃতি কি করে? তাকেই নির্বাচন করে। ফলে ফিফথ পয়েন্ট হচ্ছে আমাদের প্রাকৃতিক নির্বাচন অর্থাৎ ন্যাচারাল সিলেকশন। সিক্সথ পয়েন্টে আমরা গিয়ে কি দেখবো? সিক্সথ পয়েন্ট হচ্ছে যে প্রকৃতির দ্বারা নির্বাচিত হলো কি হবে না তার ক্যারেক্টারই পরবর্তী প্রজন্মে যাবে, অর্থাৎ পরবর্তী প্রজন্মের সঞ্চারণ।
এবং ফাইনাল হচ্ছে ক্যারেক্টার গুলো এভাবে পরবর্তী প্রজন্মে যেতে যেতেই আলটিমেটলি কি হবে, নতুন প্রজাতির সৃষ্টি হবে। তাই ফাইনাল পয়েন্টে আমরা বলবো হচ্ছে নতুন প্রজাতি সৃষ্টি। তাহলে কি কি বললাম আমরা? প্রথমত এটাকে আপনারা যদি এক্সামের সাথে কম্পেয়ার করে করে পড়েন খুব ভালো মনে থাকবে, ঠিক আছে? যে একসঙ্গে 100 জন একটা ব্যাচে ভর্তি হচ্ছে, তার মানে কি হচ্ছে, অত্যাধিক হারে বংশবৃদ্ধি, কারণ সংখ্যাটা বেশি। এবার 100 জন যদি এক জায়গায় পড়তে আসে, সিট ধরুন আপনার একটাই, তাহলে সিট যদি একটাই থাকে তাহলে কি হবে, নিজেদের মধ্যে প্রতিযোগিতা হবে। তাই সেকেন্ড পয়েন্টে হচ্ছে কি না, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, ঠিক আছে? থার্ড পয়েন্ট কি না, এই 100 জনের মধ্যে সবাই তো সংগ্রাম করছে, জিতবে কে, যে নিজের মধ্যে আলাদা স্ট্র্যাটেজি নিয়ে আসতে পারবে, জিতবে সেই। তাই জন্য থার্ড পয়েন্টে আমরা বলবো কি, থার্ড পয়েন্টে আমরা বলবো হচ্ছে ভেদ বা প্রকরণ। ফোর্থ পয়েন্ট কি, যে আলাদা স্ট্র্যাটেজি আনতে পেরেছে অন্যদের তুলনায়, সেই নিজেকে যোগ্য রূপে প্রতিপন্ন করতে পারবে। এবং তাই নেক্সট পয়েন্টে হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন, যে যোগ্য হলো বোর্ড নিশ্চয়ই তাকেই সিলেক্ট করবে। তাই জন্য পরবর্তী পয়েন্ট হচ্ছে ন্যাচারাল সিলেকশন। এবং যে সিলেক্ট হলো পরবর্তীকালে সেই আবার পরবর্তী প্রজন্মের জন্য কি করবে, নতুন স্ট্র্যাটেজিটা জানাবে। তার মানে কি, নেক্সট পয়েন্ট হচ্ছে পরবর্তী প্রজন্মের সঞ্চারক। এবং ফাইনাল পয়েন্ট কি, তার এই স্ট্র্যাটেজিটা মানতে মানতে আস্তে আস্তে তারই মতন আরো নতুন প্রজাতি তৈরি হবে যারা ক্র্যাক করতে পারবে। তো সেই জন্য ফাইনাল পয়েন্টে আমরা বলছি কি, নতুন প্রজাতির সৃষ্টি। এই হচ্ছে আমাদের যে ডারউইনিজম, সেই ডারউইনিজমের মতবাদ। কিন্তু পৃথিবীতে চিরন্তন সত্য বলে কিছুই হয় না। যেরকম ল্যামার্কিজমের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম যে তার ক্ষেত্রে হচ্ছে পার্থক্য দেখতে পাওয়া যাচ্ছে, যে ক্যারেক্টারিস্টিক্স এর চেঞ্জেস আসছে, ঠিক একই রকম ভাবে ডারউইনের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পেলাম যে কিছু কিছু পরিবর্তন এখানেও দেখা যাচ্ছে এবং ভুলভ্রান্তি দেখা যাচ্ছে। সেই জন্য এই ডারউইনিজমকেও চেঞ্জ করা হলো, করে দেওয়া হলো হচ্ছে নিও ডারউইনিজম। ল্যামার্কিজমকে যেরকম চেঞ্জ করা হয়েছিল ঠিক সেরকমই দেওয়া হচ্ছে নিও ডারউইনিজম, ঠিক আছে? তো এই যে নিও ডারউইনিজম রয়েছে, সেই নিও ডারউইনিজমের মধ্যে কি বলা হচ্ছে না, নিও ডারউইনিজমের মধ্যে বলা হচ্ছে যে কারা এটাকে দিলেন। মনে রাখবে প্রচুর সংখ্যক বিজ্ঞানী এটার সঙ্গে যুক্ত ছিলেন। এই যে একটু আগে আমরা ওয়াইসম্যানকে দেখেছি, সে ফাদার অফ নিউট্রিশন আগের দিন যাকে বলেছিলাম হুগো ডে ব্রিজ, তিনি ছিলেন। তার সঙ্গে সঙ্গে প্রধান যে দুজনের নাম আমরা পড়ি সেটা হচ্ছে কি, একজন হচ্ছেন গোল্ডস্মিথ এবং আরেকজন হচ্ছেন রাইট। এই গোল্ডস্মিথ এবং রাইটের নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এরা কিন্তু এই নিও ডারউইনিজম দেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন, ঠিক আছে? আজকে এতটা পর্যন্তই ক্লাস রাখবো। পরবর্তী ক্লাসে আমাদের হবে হচ্ছে ঘোড়ার এভলিউশন, মানুষের এভলিউশন, তার সঙ্গে আমরা করব হচ্ছে অ্যাডাপ্টেশন, এবং চ্যাপ্টারের লাস্ট টপিক যেটা বলেছিলাম ডিটেলসে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, সেটা কমপ্লিট করলে আমাদের এই জায়গার পার্টটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আজকে যতটা পর্যন্ত ক্লাস হলো, কোনো জায়গায় কারো ডাউট আছে? না ঠিক আছে ম্যাম। ঠিক আছে, তাহলে না, ma'am, পরবর্তী ঠিক আছে। ক্লাসে যেগুলো বললাম সেগুলো করব। কিছু বলছেন কেউ? না ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনারা কি ওই যে নোটটা বলেছিলাম যে ভিটামিন, মানে আগের দিন যেটা করেছিলাম, ওই নোটটা কি পেয়ে গেছেন? না না পাইনি তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দিয়ে দেবে, ঠিক আছে, অসুবিধা নেই। যেহেতু টাইপ করছেন একটু তো সময় লাগে, দিয়ে দেবে। ওখান থেকে কিন্তু যেহেতু আপনাদের আবার পরের উইকে ক্লাস করবে আমার, তো এর মধ্যে পেয়েই যাবেন। ভিটামিন পোর্শনটা কিন্তু অবশ্যই পড়ে নেবেন, আমি কালকেও মনে করিয়েছিলাম, পড়ে নিয়ে আমাকে কিন্তু ক্লাসের শুরুতে অবশ্যই যা যা ডাউট আছে সেগুলো ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে? আজকে এতটা হ্যাঁ। পর্যন্তই করলাম ক্লাস। ম্যাম, হ্যাঁ বলুন। ম্যাম নোটটা কি বাংলা না ইংলিশে? আচ্ছা, আপনাদের এই ব্যাচের অধিকাংশ স্টুডেন্টের ডিমান্ড দেখছে আমি প্রথমে বাংলাতেই নোট দেওয়া শুরু করেছিলাম, ঠিক আছে? বাংলা নোটের ব্যবস্থাও করে দেওয়া যাবে, অসুবিধা নেই যারা বাংলায় করতে চান। যে নোটটা কালকে পাঠিয়েছি সেটা ইংলিশ ভার্সনে আমি পাঠালাম, বাংলাতেও দেওয়া আছে। ইংলিশ ভার্সনটা দিতে হলো কারণ বেশিরভাগ স্টুডেন্টরা আপনারা ইংলিশ চাইছেন। আচ্ছা আপনারা একটু ক্লাসে আমাকে বলুন তো আপনারা কোন ভার্সনে নোটটা চাইছেন অ্যাকচুয়ালি, স্যারও বলছিলেন। ম্যাডাম আমার বাংলাতে লাগবে। বাংলাতে ম্যাম লাগবে? আমার বাংলাতেও লাগবে, আমারও বাংলা। বাংলায় লাগবে আর ইংলিশ, আচ্ছা বাংলা দুজন বললেন, আর কারোর বাংলা লাগবে? হ্যাঁ ম্যাম, আচ্ছা। বাংলাতে লাগবে। বাংলাতে লাগবে 3 জন।
আচ্ছা, আর বেশ। ইংলিশে কার কার লাগবে, আছেন কেউ কেউ ক্লাস এরকম? ইংলিশে তো কেউই নেই ক্লাসে, কিন্তু ঠিক আছে আমি দেখছি। ঠিক আছে, বাংলায় নোট দেওয়া আছে, বাংলাতেও পেয়ে যাবেন, অসুবিধা নেই, দুটোই দেওয়া আছে। ম্যাম হ্যাঁ বলুন। সেরকম যদি হয় তো আমাদের হাতে লেখা নোট দিলেও হবে। এই টাইপ করতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে, নোটস গুলো পেতে দেরি হয়ে যাচ্ছে। এখন তো সেল বায়োলজিরও নোটস পেলাম না আমরা। সেরকম যদি হয় আমাদের ভালো সুন্দরভাবে যদি হাতে লেখা নোটসও দেন তাহলে আমরা প্রিন্ট আউট করে পড়তে পারি। আচ্ছা বেশ, মানে আমি স্যারের খুব সাথে দেরি হয়ে আলোচনা করে যাচ্ছে, বাংলা নোটসটাও যদি হয় তাও হবে। ঠিক আছে, আমি স্যারের সাথে একবার আলোচনা করে নেব নোটসের বিষয়, কারণ আমার তো হাতে লেখাই নোটস আমি দিয়েছি। এবার দেখুন, ইনস্টিটিউশনেরও তো কিছু রুলস এন্ড রেগুলেশনস থাকে, তো আমি স্যারের সাথে একটু আলোচনা করে নেব, নিয়ে স্যার নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেবেন, ঠিক আছে, যে কোনটা দিলে আপনাদের সুবিধা হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে ম্যাম, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, শেষ করলাম ক্লাস আমি এখানে তাহলে।